মেন্ডেলের প্রথম সূত্রটা ওই দিন আমরা পড়ছি, মেন্ডেলের প্রথম সূত্র এবং প্রথম সূত্রের ব্যতিক্রম। আজকে আমরা মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম নিয়ে আলোচনা করব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্রটা, ঠিক আছে? তো শুরুতে আমাদের যে বিষয়টা আছে সেটা হচ্ছে পরিপূরক জিন। আমরা টোটাল মেন্ডেলের দ্বিতীয় সূত্রের 3 থেকে 4টা ব্যতিক্রম নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে পরিপূরক জিন, এরপরে আমরা যাব তোমার এপিস্টেসিস। এপিস্টেসিসের মধ্যে 2টা এপিস্টেসিস পড়বো, একটা হচ্ছে প্রকট এপিস্টেসিস, একটা হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস, এরপর হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্স। টোটাল 4টা ব্যতিক্রম নিয়ে আমরা পড়াশোনা করি আর কি। হ্যাঁ, সো শুরুতে আছে দেখো আমাদের পরিপূরক জিন। তো পরিপূরক জিন বা কমপ্লিমেন্টারি জিন, এর ফিনোটাইপিক অনুপাত কত হবে? 9:7। ফিনোটাইপিক অনুপাতগুলো খুব ভালোভাবে মানে মনে রাখবা। পরিপূরক জিন বলতে আসলে আমরা কী বুঝছি খেয়াল করো। ভিন্ন ভিন্ন লুকাসে অবস্থিত দুইটা প্রখর জিনের উপস্থিতির কারণে যদি জীবের একটি চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ পায়, তখন ওই দুটাকে আমরা কী বলবো? পরিপূরক জিন বলবো। এবং এই অবস্থাটাকে মানে জিনের এই গঠন তোমার বৈশিষ্ট্যটাকে আমরা বলবো সহপ্রকটতা, ঠিক আছে? তাহলে আমরা প্রথম সূত্রের মধ্যে পড়েছিলাম সমপ্রকটতা, যেটা হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম, বাট দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমে আমরা পরিপূরক জিন পড়েছি। পরিপূরক জিনের জন্য যে গঠনটা বা আমরা যে ফিচার্সটা দেখবো সেটা হচ্ছে সহপ্রকটতা। কেমন? তাহলে দেখো কী বলতে চাচ্ছে, ভিন্ন ভিন্ন লুকাসে অবস্থিত। তাহলে এরা কিন্তু আলাদা আলাদা লুকাসে অবস্থিত হবে, মানে ভিন্ন ভিন্ন জায়গায় অবস্থিত হবে। দুইটা প্রখর জিন, তাহলে এই ক্ষেত্রে দায়ী কিন্তু দুইটাই প্রকট জিন। তাহলে দুইটা প্রকট জিন উপস্থিতির কারণে যদি জীবের একটা চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ পায়, সেটা হচ্ছে পরিপূরক জিন। তাহলে আমরা উদাহরণ দিয়ে বুঝি, তাহলে সহজ লাগবে। কোথায় দেখবা? লেথিরাস অডোরেটাস নামক মিষ্টি মোটরে। কোথায় দেখবা? এটা খুব গুরুত্বপূর্ণ। তোমাকে পরীক্ষার সিকিউতে এরকম দিয়ে দিবে যে লেথিরাস অডোরেটাস মিষ্টি মোটরে তুমি এই সংকরণ পাবা, মানে এই একটা বৈশিষ্ট্য পাবা, একটি স্ট্রেইন পাবা, দেন এক্সপ্লেইন দ্য তোমার এই যে জিনোটাইপ আর ফিনোটাইপ, এটাকে তুমি এক্সপ্লেন করতে হবে চেকার বোর্ডের মাধ্যমে। সো উদাহরণটা খুব গুরুত্বপূর্ণ, উদাহরণ দিয়ে তোমাকে ওখানে ঢুকতে হবে। দেখো আমরা শুরুতে তোমার সাদা ফুল, দুইটাই হচ্ছে সাদা ফুল। এই যে দেখো ক্যাপিটালে এবং স্মল বি, এবং এটা কিন্তু আমরা 2n হিসেবে কাউন্ট করি। সো দেখো আমরা দুইটা লিখবো, এরকম একটা সিঙ্গেল জিন কিন্তু কখনো লিখতে পারবে না। সো যেটা লিখবা ডাবল লিখবা, ক্যাপিটালে স্মল বি। তাহলে আমরা তোমার সাদা ফুলের একটা স্ট্রেইন লিখলাম, আর এটা হচ্ছে এটাও সাদা ফুল, স্মলে ক্যাপিটাল বি। তাহলে এখানে একটা বিষয় খেয়াল করো, ক্যাপিটালে যেটা প্রখট এটাও কিন্তু সাদার জন্য দায়ী, ক্যাপিটাল বি যেটা প্রখট এটাও কিসের জন্য দায়ী? সাদার জন্য দায়ী, ঠিক আছে? তাহলে আমরা যখন এদের মধ্যে সংকরায়ন করব, এই যে সাদা ফুল বুঝিত মিষ্টি মোটর, সাদা ফুল বুঝিত মিষ্টি মোটর, এটা হচ্ছে ছেলে, এটা হচ্ছে ফিমেল। তো এদের মধ্যে আমরা গ্যামেট কী পাবো? এই যে অ্যাবি পাবো অলওয়েজ। সো এই জন্য এখানে একটা লিখলেও হয়, দুইটা লিখলেও হয়। এখানে আমরা অ্যাবি পাবো, অ্যাবি স্মল এ ক্যাপিটাল বি। এখানে এতগুলা লেখার প্রয়োজন নাই, তুমি অলওয়েজ এখান থেকে এত না করে জাস্ট এখান থেকে একটা দাগ দেবে, এখানে একটা দাগ দেবে, দুইটা দিয়ে লিখে দেবে। এটা একটা ক্যাপিটাল লেটার নিবা, একটা স্মল লেটার, একটা ক্যাপিটাল লেটার, একটা স্মল লেটার, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা মিলবে, ঠিক আছে? একটা ক্যাপিটাল, একটা স্মল, একটা ক্যাপিটাল, একটা এটা হচ্ছে ফাইলিয়াল 1 বা F1 যৌনতা। হ্যাঁ, এখানে কোনো ঝামেলা করার দরকার নাই, আমরা F1 যৌনতা অর্থ করবো না, এটা সবাই যেহেতু একই রকম হবে। সো একটা লিখলেই হবে যে ক্যাপিটালে স্মলে ক্যাপিটাল বি স্মল বি। মূলত আমরা এখান থেকে ক্যাপিটাল লেটার নিব, এখান থেকে স্মল লেটার নিব, এখান থেকে দেন ক্যাপিটাল লেটার নিব, এখান থেকে স্মল লেটার নিব, এভাবে করে বানাবো। আর তুমি যদি গ্যামেট দিয়ে করতে চাও ইউ ক্যান ডু, সমস্যা নেই, তবে একটু বড় হচ্ছে আর কি। তাহলে ফাইলিয়াল 1 খেয়াল করো তো তুমি এখানে কি পাচ্ছ? এখানে খেয়াল করো প্রকট জিন দুইটা হয়ে গেছে না? এই যে ক্যাপিটাল এও পাচ্ছ, আবার ক্যাপিটাল বিও পাচ্ছ, এবং দুটো কিন্তু আলাদা আলাদা উদ্ভিদে ছিল। দেখো দুটা আলাদা আলাদা ছিল না, আলাদা আলাদা স্ট্রেইন। এখানে ছিল ক্যাপিটালে, এখানে ছিল ক্যাপিটাল বি, তার মানে ভিন্ন লুকাস হয়েছে, ভিন্ন লুকাসে। এরপরে হচ্ছে দেখো দুইটা এখন একসাথে হয়ে গেছে, এই যে একসাথে হয়ে গেছে। একসাথে হওয়াতে তারা এখন ভিন্ন একটা বৈশিষ্ট্য প্রকাশ করবে। তারা কিন্তু এটাও সাদার জন্য দায়ী ছিল যখন সে সিঙ্গেল অবস্থায় ছিল, এটাও সাদার জন্য দায়ী ছিল যখন সে সিঙ্গেল অবস্থায় ছিল, বাট যখন তারা একসাথে হয়ে গেল তখন তারা কী হিসেবে প্রকাশ করবে? সবগুলা বেগুনি ফুলযুক্ত মিষ্টি মোটর হয়ে যাবে। কথা বুঝছো? তার মানে হলো তুমি ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল বি যদি একসাথে পাও, চোখ বন্ধ করে এটা বলে দেবা বেগুনি। আবার বলছি, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি, এটাই হচ্ছে মূল বোঝার বিষয় এখানে। হ্যাঁ, এখানে বাকি সবগুলো তুমি পারবা। ক্যাপিটাল এ ক্যাপিটাল বি যদি একসাথে পাও তাহলে এগুলো কী হবে? বেগুনি হবে। তাছাড়া অন্য যে কোনো ক্ষেত্রে এগুলো কী হবে? সাদা হবে। অন্য যে কোনো জিনোটাইপ হোক সাদা, একমাত্র ক্যাপিটাল এ ক্যাপিটাল বি একসাথে হলে পরিপূরক জিনের যে বৈশিষ্ট্য এটা আমরা পাবো, ঠিক আছে? এটা হচ্ছে বেগুনি হয়ে যাবে। এখন দুইটা বেগুনির মধ্যে তুমি যদি আবার করো, তাহলে দুইটা বেগুনি নিলাম, ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি, যে সেম। তো এটার মধ্যে আমরা জিনোটাইপ বানাবো, যে ক্যাপিটালের সাথে আগে ক্যাপিটাল বি দিবা এবি, ক্যাপিটালের সাথে আবার স্মল বি দিবা, এই যে এবি, দেন স্মল এর সাথে ক্যাপিটাল বি দিবা,
অ্যাবি, স্মল এর সাথে স্মল বি দিবা অ্যাবি। সো এখন চেকার বোর্ড আঁকবা, দুইদিকে দুইটা তো আঁকতে পারো, আঁকবা দেন বসাই দিবা এগুলা। সো এখানে খেয়াল করো, ক্যাপিটালে ক্যাপিটাল বি একসাথে পাইলেই বেগুনি, তাছাড়া হবে সাদা। এই যে একসাথে আছে হ্যাঁ বেগুনি, একসাথে আছে হ্যাঁ বেগুনি, একসাথে আছে হ্যাঁ বেগুনি বেগুনি। এখানে দেখো ক্যাপিটালে আছে কিন্তু ক্যাপিটাল বি আছে নো, তাই সাদা। ক্যাপিটালে আছে ক্যাপিটাল বি আছে তাই বেগুনি। ক্যাপিটালে আছে কিন্তু ক্যাপিটাল বি আছে নো, তাই সাদা। এখানে দেখো ক্যাপিটালে আছে ক্যাপিটাল বি আছে না সাদা। ক্যাপিটালে আছে ক্যাপিটাল বি আছে ক্যাপিটালে আছে না সাদা। সো একমাত্র যখন ক্যাপিটালে ক্যাপিটাল বি একসাথে পাবা তখনই কি হবে বেগুনি। এবং এটাই হচ্ছে পরিপূরক জিন। যে ভিন্ন ভিন্ন লোক আছে তারা ছিল যখন দুইটা প্রকট জিন একসাথে হয়ে গেল, এই যে প্রকট জিন উপস্থিতির কারণে একটা চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ পায়, ভিন্ন একটা চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছি। এটাই হলো পরিপূরক জিন। এবং পরিপূরক জিনের জন্য যে ফিচার্সটা আমরা এখানে পাচ্ছি এটা হচ্ছে সহ প্রকটতা। ওকে, এবার আসো আমরা এপিস্ট্যাসিস নিয়ে পড়ব। দেখো এপিস্ট্যাসিস শব্দের অর্থ হচ্ছে যে বাধা। এপিস্ট্যাসিস শব্দের অর্থ কি? বাধা বা অবস্ট্রেকল। হ্যাঁ, ইংরেজির আরেকটা সিনোনিম হচ্ছে অবস্ট্রেকল, বা বাংলায় বললে আমরা বলি বাধা। মানে হলো ধরো এ, বা আমি যদি বলি তোমাকে বি, বি এর যে ফিচার্স এটা হচ্ছে কালো, কালো বর্ণের কোনো একটা জিন সে মানে করবে। তো সামহাও আর একটা জিন যদি তার মধ্যে এসে তার বৈশিষ্ট্যটা তোমার প্রকাশ করতে বাধা দেয়, ধরো যে এ আরেকটা জিন আসছে, এ বি এর সাথে থাকলে এ বি তার বৈশিষ্ট্যটা প্রকাশ করতে পারে না, তখন এটা ধরো যে সাদা হয়ে যায়। তাহলে এখানে এটা বাধা দিল না বিটা কালো বৈশিষ্ট্য প্রকাশ করতে। এটা হচ্ছে এপিস্ট্যাসিসের ঘটনা। এপিস্ট্যাসিস মানে কি বললাম তাহলে? কোনো জিন যখন তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে না, অন্য আরেকটা জিন এসে তার বৈশিষ্ট্য প্রকাশ করতে বাধা দেয়, এই ঘটনাটাকে আমরা কি বলবো? এপিস্ট্যাসিস। তাহলে বুঝো, বি বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে নাই, বিটাকে বাধা দিয়েছে। এখানে যে বাধা পেয়েছে তাকে বলবা হাইপোস্ট্যাটিক জিন। তাকে কি বলবা? হাইপোস্ট্যাটিক জিন। তাকে কি বলবা? হাইপোস্ট্যাটিক। তাহলে মনে রাখবা হাই পেলো, হাই অলওয়েজ বাধা পাই, মানে হাইপোস্ট্যাটিক পেলো। তাহলে হাইপোস্ট্যাটিক মানে হলো যে বাধা পেলো। আর দেখো ক্যাপিটাল এজ, এটা হচ্ছে বাধা দিছে, মানে বি এর বৈশিষ্ট্য হলো কালো বর্ণ ধারণ করা, কিন্তু বি কে তার বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিছে কে? এ। সো যে বাধা দিছে তাকে বলবে এপিস্ট্যাটিক জিন। তাকে কি বলবা? এপিস্ট্যাটিক জিন। মনে থাকবে? তাহলে যে বাধা দিল তাকে বলবে এপিস্ট্যাটিক, যে বাধা পেল তাকে বলবে হাইপোস্ট্যাটিক। কেমন? তাহলে এপিস্ট্যাসিস ঘটনাটা কি? যখন একটি জিন অন্য একটি জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেয়, সেই ঘটনাটাকে আমরা বলবো এপিস্ট্যাসিস। যে বাধা পেল তাকে বলবো হাইপোস্ট্যাটিক, যে বাধা দিল তাকে বলবো এপিস্ট্যাটিক। শেষ। এই যে এখানে এগুলো গোছায় বলবা এবং নিজের মতো করে তুমি মিনিংটা বুঝবা, ইনার মিনিংটা বুঝবা, নিজের ভাষায় লেখার চেষ্টা করবা, মুখস্থ না। মুখস্থ করলে মনে থাকবে না, বাট একবার বুঝে ফেললে নিজের মতো করে লিখতে পারবা, সমস্যা নেই। একটা জিন যখন অন্য একটা নন রিলিক জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেয় সেটাকে বলবে এপিস্ট্যাসিস। এবং যে বাধা দেয় তাকে বললো এপিস্ট্যাটিক জিন, যে বাধা পায় তাকে বললো হাইপোস্ট্যাটিক জিন। আমরা দুই রকমের বাধা নিয়ে আলোচনা করব, একটা হচ্ছে প্রখট এপিস্ট্যাসিস, একটা হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস। দেখো নামের মধ্যেই মিল পাবা। প্রখট এপিস্ট্যাসিস মানে হলো একটা প্রখট জিন যখন অন্য একটা প্রখট জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দিবে তখন তাকে বলবা প্রখট এপিস্ট্যাসিস। এপিস্ট্যাসিস মানে কি? বাধা দেওয়া। নামের আগে প্রখট আছে মানে হচ্ছে এক্ষেত্রে প্রখট জিনটা বাধা দিবে আলটিমেটলি। প্রখট জিন অন্য একটি প্রখট জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দিবে, তাহলে তাকে কি বলবা? প্রকট এপিস্ট্যাসিস। তাহলে সংখ্যাটা মুখস্থ করতে হবে না। এপিস্ট্যাসিস মানে তুমি কি জানো? বাধা দেওয়া। প্রকট এপিস্ট্যাসিস মানে কি? একটা প্রকট জিন অন্য একটা প্রকট জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দিবে, তাকে বলবো প্রকট এপিস্ট্যাসিস। অনুপাত আমরা কত পাই? 13টি দিন। তাহলে আমরা এক্ষেত্রে কোথায় উদাহরণটা দেখব? এই যে আমরা দেখব সাদা লেঘর্ন। এই যে সাদা লেঘর্নের রঙিন পালকের জন্য দায়ী জিন ধরো সি, ক্যাপিটাল সি দিয়ে কালার, ক্যাপিটাল সি দিয়ে কি মনে রাখবা? কালার। তাহলে সাদা লেঘর্ন একটা উদ্ভিদের জন্য রঙিন পালকের জন্য দায়ী জিন, মানে হলো এই ক্যাপিটাল সিটা থাকলে সে রঙিন হওয়ার কথা ছিল, কিন্তু সাদা লেঘর্নের রঙিন পালকের বাধাদানকারী জিন হলো ক্যাপিটাল আই। এই যে সি এর সাথে যখন আই থাকে না তখন ওই রঙিন আর হইতে পারে না, তখন এটা সাদা হয়ে যায়, বুঝছো? তাহলে রঙিন পালকের জন্য দায়ী জিন কি? ক্যাপিটাল সি। রঙিন পালক বাধাদানকারীর জন্য দায়ী জিন কি? ক্যাপিটাল আই। তাহলে আমরা একটা স্ট্রেন দেখি। সাদা লেঘর্নের জন্য জিনোটাইপ হবে ক্যাপিটাল সি ক্যাপিটাল আই। দেখো এখানে ক্যাপিটাল সির সাথে ক্যাপিটাল আই আছে না, তার মানে কি হবে? এটা সাদা হবে। তাহলে দুইটা ইনফো তোমাকে এখানে মাথায় ঢুকাইতে হবে। একটা হচ্ছে ক্যাপিটাল সি হচ্ছে তোমার কিসের জন্য দায়ী? রঙিন হওয়ার জন্য দায়ী। তার মানে ক্যাপিটাল সি থাকলে তুমি রঙিন বলতে পারো, তবে আরেকটা বিষয় তোমাকে মাথায় রাখতে হবে, সাথে ক্যাপিটাল আই আছে কিনা। ক্যাপিটাল আই থাকলে এটা কি হয়ে যাবে? বাধা দিবে। এটাকে কি করবে? বাধা দিবে। বাধা দিয়ে কি করে ফেলবে? সাদা করে ফেলবে। ঠিক আছে? ক্যাপিটাল আই থাকলে এটাকে কি করে ফেলবে? সাদা করে ফেলবে। ওকে, তাহলে ক্যাপিটাল সি এর সাথে যদি ক্যাপিটাল আই থাকে অলওয়েজ কি? সাদা, কোনো কনফিউশন নাই। ক্যাপিটাল সি এর সাথে ক্যাপিটাল আই পাইলেই কি? সাদা। কারণ
ক্যাপিটাল সি এর কাজ হলো রঙিন হওয়া, ক্যাপিটাল আই কী করবে, ওই রঙিন হওয়াটাকে বাধা দিবে, ফলে সাদা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সাদা লেঘরের জন্য দেখো এটা কি বলতেছে সাদা, কেন সাদা, কারণ ক্যাপিটাল সি এর সাথে ক্যাপিটাল আই আছে। আর এটা যদি সাদা ওয়াইন ডট, সাদা ওয়াইন ডট কেন বলছো, এখানে হ্যাঁ ক্যাপিটাল আই নাই ঠিক আছে, বাধা দিবে না ঠিক আছে, কিন্তু রঙিন হওয়ার জন্য দায়ী জিন যেটা ক্যাপিটাল সি ওটাই তো নাই, এই জন্য এটাকে কী বলছো, এটাকে বলছো তাও সাদা। কথা বুঝতে পারছো? তাহলে সাদা রঙিন হওয়ার জন্য দুইটা বিষয় তোমাকে মাথায় রাখতে হবে, একটা হচ্ছে ক্যাপিটাল সি আছে কিনা, আরটা হলো ক্যাপিটাল আই আছে কিনা। ওকে, যদি ক্যাপিটাল সি থাকে হ্যাঁ রঙিন হবে, যদি ক্যাপিটাল আই না থাকে, ঠিক আছে, তাহলে ক্যাপিটাল সি এর সাথে ক্যাপিটাল আই থাকলেই কিন্তু আবার কী হয়ে যাবে, সাদা হয়ে যাবে, কারণ আইয়ের কাজ হলো সিকে বাধা দেওয়া। তাহলে এখানে দেখো সিটা হচ্ছে তোমার হাইপোস্ট্যাটিক, সিটা হলো বাধা পাবে, সিটা কি বাধা পাবে, এই জন্য হাইপোস্ট্যাটিক, আর আইটা হচ্ছে বাধা দিবে, তাই হচ্ছে অ্যাপিস্ট্যাটিক। তাহলে আমরা সাদা লেঘরণের জন্য কি জিন র্যাপ কি দেখবো, ক্যাপিটাল সি ক্যাপিটাল সি ক্যাপিটাল আই ক্যাপিটাল আই, কেন, এই যে সিকে আই বাধা দিচ্ছে এই জন্য, আইকে সি বাধা দিচ্ছে এই জন্য সাদা হয়ে গেল। এটা সাদা ওয়াইন ডট, সাদা ওয়াইন ডটের ক্ষেত্রে আমরা তো ক্যাপিটাল সি পাচ্ছি না, সো এখানে রঙিন হওয়ার কোনো প্রশ্ন আসে না, এটা তো সাদা, আর আই আছে কি না না আছে এটা দেখারও বিষয় নেই আর, ঠিক আছে, তাহলে আসো এটাও সাদা। তাহলে এখান থেকে আমরা সি আই পাবো, এখানে তাহলে আবারও বলছি এই যে ক্যাপিটাল লেটার স্মল লেটার, ক্যাপিটাল লেটার স্মল লেটার মিলে গেছে, হ্যাঁ প্রত্যেক জায়গায় দেখবে যে এটা মিলে যাচ্ছে, সো প্রথম বংশতে অত ইয়ে করার দরকার নেই, ক্যাপিটাল লেটার স্মল লেটার, ক্যাপিটাল লেটার স্মল লেটার, তাহলে সব কী হবে সাদা হবে, কেন, কারণ ক্যাপিটাল সি এর সাথে ক্যাপিটাল আই আছে, সবাই কী হবে সাদা হবে। এখন আমরা যদি ফাইনাল 1 থেকে ফাইনাল 2 বের করার চেষ্টা করি, দেখো আমরা কী বের করবো, ক্যাপিটাল সি এর সাথে ক্যাপিটাল আই, ক্যাপিটাল সি এর সাথে স্মল আই, স্মল সি এর সাথে স্মল আই, ক্যাপিটাল আই স্মল সি এর সাথে স্মল আই, তাহলে এভাবে করে 4টা গ্যামেট পাবা, 4টা গ্যামেট চারদিকে বসাবা, এরপরে দেখো কীভাবে বের করবা। তাহলে দেখো এটা ক্যাপিটাল সি এর সাথে ক্যাপিটাল আই আছে হ্যাঁ সাদা, ক্যাপিটাল সি এর সাথে ক্যাপিটাল আই আছে হ্যাঁ সাদা, সবগুলো সাদা দেখো, কিন্তু এটা দেখো ক্যাপিটাল সি এর সাথে ক্যাপিটাল আই আছে না, তাই রঙিন হয়ে গেল, বাধা দেয় নাই, তো এই জন্য এটা কী হইতে পারছে, রঙিন হইতে পারছে। আমরা জানি ক্যাপিটাল আই হচ্ছে অ্যাপিস্ট্যাটিক জিন, তো যেখানে অ্যাপিস্ট্যাটিক নাই ওখানে বাধাও দেয় নাই, সো রঙিন হইতে পারছে, এখানে বাধা দিছে বাধা দেয় নাই, এই যে এটা বাধা দিছে, এখানে দেখো বাধা দেয় নাই, ক্যাপিটাল সির সাথে ক্যাপিটাল আই নাই এখানে, সো রঙিনটা হইতে পারছে। বাট এখানে দেখো ক্যাপিটাল সি তো নাই, এখানে দেখো ক্যাপিটাল সি তো নাই, সো এটা তোমার আর আই আছে কি না নাই এটা দেখারও প্রয়োজন নাই, সো এটা সাদাই হবে অলমোস্ট, ঠিক আছে, এ হচ্ছে কথা। বলো এই দুটা বুঝছো কিনা, আমি দ্রুত বলতেছি কারণ ওদেরটা দ্রুত শেষ করতে হবে এই জন্য। একটা প্রশ্ন ছিল, বলো। আপনার সব সময় কেন মনে হয় যে আমি মিথ্যা বলি? এমনি বলতেছি আর কি। এমনি কেউ তো বলে না মানুষ। হ্যাঁ আমি সব সময় দেখতে যে আমি কিছু বললে পড়া বললে ওইটা মিথ্যা বলি। তাই কেন আচ্ছা মনে হয় আপনার এগুলো? এমনি মনে হইলো। এমনি আবার কার মনে হয়? দেখো শুরু করি, দ্বৈত প্রচ্ছন্ন বেসিস, মানে তুমি এমনভাবে আমার সাথে বিহেভ করো তাহলে যেন আমার মনে না হয় যে তুমি অলওয়েজ মানে অনেস্ট, তাহলে ধরো যে আর মনে হবে না, হ্যাঁ, সো এমনভাবে বিহেভ করিও নেক্সট থেকে, তাহলে ধরো যে আর মনে হবে না, ঠিক আছে। দ্বৈত প্রচ্ছন্ন হিসেবে ডুপ্লিকেট রেসেসিভ অ্যাপিস্টেসিস, দেখো অ্যাপিস্টেসিস মানে কি বললাম, বাধা দেওয়া, অ্যাপিস্টেসিস মানে কি বাধা দেওয়া, দ্বৈত প্রচ্ছন্ন নামের মধ্যে মিল পাবা, সংখ্যাটা নাম দিয়ে বলতে পারবা। অ্যাপিস্টেসিস মানে কি বললাম, বাধা দেওয়া। প্রচ্ছন্ন মানে কি বুঝো, মানে যেটা প্রকট না, মানে এই যে স্মল লেটারে থাকবে আলটিমেটলি প্রচ্ছন্ন। তাহলে এক্ষেত্রে আবার প্রচ্ছন্নটা কি আছে, দ্বৈত, মানে হলো একটা প্রচ্ছন্ন দিয়ে কাজ হবে না, প্রচ্ছন্নটা কি হইতে হবে, দ্বৈত হইতে হবে। খেয়াল করো ক্যাপিটাল টি স্মল টি, তাহলে এটা কি তোমার প্রচ্ছন্ন জিন আছে, হ্যাঁ ঠিক আছে প্রচ্ছন্ন জিন আছে, তবে এটা কি তোমার দ্বৈত প্রচ্ছন্ন, নো। দেখো স্মল টি এটা হচ্ছে তোমার দ্বৈত প্রচ্ছন্ন। অপর কথায় এটাকে বলো তুমি হোমোজাইগাস অবস্থা, এটা কি বলতে পারো, দ্বৈত প্রচ্ছন্ন যে কথা, হোমোজাইগাস প্রচ্ছন্ন একই কথা, হোমোজাইগাস প্রচ্ছন্ন একই কথা। তাহলে কি বললাম, দ্বৈত প্রচ্ছন্ন যে কথা, হোমোজাইগাস প্রচ্ছন্ন একই কথা, মানে হলো প্রচ্ছন্ন জিনটা অবশ্যই কী অবস্থায় থাকতে হবে, হোমোজাইগাস অবস্থায় থাকতে হবে, দেন অ্যাপিস্টেসিসে প্রকাশ পাবে, বুঝছো। তাহলে প্রচ্ছন্ন জিনটা যখন হোমোজাইগাস অবস্থায় থাকবে, মানে দুইটা একই রকম থাকবে, তখনই তারা অ্যাপিস্টেসিসের ঘটনাটা ঘটাবে এবং এটাকে বলবো দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টেসিস, বুঝছো। তাহলে ভিন্ন ভিন্ন লোকাস অবস্থিত দুইটা প্রচ্ছন্ন এলিল, এই যে দুইটা প্রচ্ছন্ন এলিল যখন
একে অপরের প্রখর অ্যালিলকে নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিবে তখন তাকে বলবো দ্বৈত প্রচ্ছন্ন এপিসিস। মানে কোথায় দুইটা প্রচ্ছন্ন জিন প্রখর জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিচ্ছে, এটাকে কি বলবা? এপিসিস বলবা। আমরা কত পাচ্ছি? 9:7। ওকে, তাহলে আমরা উদাহরণ পাই সবচেয়ে পরিচিত মুখ বধিরতা, এবং এটাই সবচেয়ে বেশি আসতে দেখা যায়। মুখ বধিরতা, মুখ মানে কি? যে কথা বলতে পারে না। বধিরতা মানে কি? যে কানে শুনে না। তাহলে যে কথা বলতে কানে শুনে না সে অবশ্যই কথা বলতে পারবে না, কারণ আমরা জানি একটা ছোটো বাচ্চা যখন সে তোমার ছোটো থেকে বড় হয়, যখন সে কিছু একটা শুনে তারপর এটা বলার চেষ্টা করে, তাহলে যখন সে কিছু শুনলো না তাহলে বলতেও পারবে না। মানে কথা বলা তো একটা শেখার বিষয় আছে, তাই না? সো এক্ষেত্রে যে সে যখন শুনে না মানে বধির হয়, বাচ্চাটা অটোমেটিক্যালি মুখ হবে, মানে সে কথা বলতে পারবে না। ঠিক আছে, সো এটা গুরুত্বপূর্ণ। মুখ বধিরতা মানে দুটো একসাথে হবে। দ্বৈত প্রচ্ছন্ন এপিসিস একটা উদাহরণ। এক্ষেত্রে যখন হোমোজাইগাস প্রচ্ছন্ন অবস্থায় থাকে তখন ওই যে প্রকাশ পায়। দেখছো, হোমোজাইগাস প্রচ্ছন্ন থাকলে তখনই মাত্র এটা প্রকাশ পাবে, তাছাড়া হবে না। তাহলে আসো আমরা এখানে দুজন মুখ বধিরের যদি বিয়ে হয়, এই যে দেখো এটা হচ্ছে পুরুষ, এটা হচ্ছে মহিলা, তাহলে এখানে দেখো এটা হচ্ছে স্মলি স্মলি আছে না? তাহলে দেখো এই স্মলি স্মলি কিংবা স্মল ডি যখন একসাথে থাকবে, হোমোজাইগাস অবস্থায় থাকবে, তখনই তারা মুখ বধির। কথা বুঝছো? তাহলে দুইটা স্মল লেটার যখন একই রকম পাবা, হোমোজাইগাস অবস্থায় চলে আসবে, তখনই তারা মুখ বধির হবে। ওকে, আবার এমন হলে হবে না, এমন হলে হবে না, নো, এমন হলে হবে না। হোমোজাইগাস মানে তো বুঝো, এটা তো হোমোজাইগাস অবস্থা না। হোমোজাইগাস মানে হলে একই রকম হইতে হবে। ওকে, তাহলে দেখো এক্ষেত্রে আমাদের মুখ বধিরের মধ্যে এটা যদি হয় তাহলে দেখো স্মলি সো এটা মুখ বধির, স্মল ডি আছে, সো এটাও মুখ বধির। এবং দুজনের মধ্যে যদি বিয়ে হয়, এখানে তুমি ডি পাবে, এখানে ডি পাবে, তাহলে আবার ক্যাপিটাল লেটার স্মল লেটার। ওকে, তো এখান থেকে আমরা দেখো এখানে স্মল ডি এরকম দুইটা একসাথে পাচ্ছ? নো, সুতরাং এরা সবাই কী হবে? বাক শ্রবণ কমন হবে। তাহলে দুজন মুখবধির বিয়ে হলে ওখানে কিন্তু তারা অবশ্যই সবাই কী হবে? বাক শ্রবণ হবে, তাদের কোনো সন্তানই মুখবধির হবে না। এখন আসো তাদের মধ্যে যদি বিয়ে হয়, তখন কী হতে পারে? এদের মধ্যে যদি ধরো যে তারা বাক শ্রবণ কমো, এরাও বাক শ্রবণ কমো, মানে শুনতে পাচ্ছে, বলতে পারছে। এদের মধ্যে আবার তুমি যে ক্যাপিটাল ই তারপর ক্যাপিটাল ডি স্মল ই এভাবে করে পাবা। এবার যদি তাদের মধ্যে আমরা জিনোটাইপ গুলো দেই তাহলে কি পাচ্ছি খেয়াল করো। এখন যদি আমাদের কী হওয়া যাবে না বললাম? স্মল ই কিংবা স্মল ডি এই কন্ডিশনটা পাওয়া যাবে না। এই কন্ডিশনটা পাইলে কি বলবা? মুখ বধির। মানে স্মল ই হওয়া যাবে না, স্মল ডিও দুইটাই হওয়া যাবে না, মানে দুইটা প্রচ্ছন্ন জিন এক কথায় হোমোজাইগাস অবস্থায় আসা যাবে না। আমরা সংজ্ঞা যেটা পড়ছি ওইটাই, যে দুইটা হোমোজাইগাস জিন এক কথায় হোমোজাইগাস অবস্থায় আসতে পারবে না, তখনই আমরা এটা পাবো। তাহলে দেখো এটা কি না আছে? না, নো, এটা তো স্বাভাবিক। এখানে দেখো দুইটা হোমোজাইগাস একসাথে চলে আসছে না, হোমোজাইগাস অবস্থায় চলে আসছে না, প্রচ্ছন্ন জিন মুখ বধির। এইখানেও স্বাভাবিক, এই যে দুইটা প্রচ্ছন্ন জিন হোমোজাইগাস মুখ বধির, এভাবে তুমি যদি গণো 9টা স্বাভাবিক সন্তান পাবা, 7টা সন্তান মুখ বধির পাবা। 9:7 আমরা এখানে দেখি। ওকে, এবার আসো পলিজেনিক ইনহেরিটেন্স বা বহুজনীয় মতবাদ। মানে তোমার এমন ইনহেরিটেন্স আমরা পড়তেছি যে ইনহেরিটেন্সটা পলিজিন দ্বারা নিয়ন্ত্রিত। হোয়াট ইজ মানে পলিজিন? জিন মানে তো জানো, পলি মানে কি? অনেকগুলা জিন। তাহলে অনেকগুলা জিন দ্বারা জীবের যখন একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রিত হয় তাকেই বলবা পলিজেনিক ইনহেরিটেন্স। কথা বুঝছো? যে অনেকগুলা জিন দ্বারা জীবের একটা বৈশিষ্ট্য যখন প্রকাশ পাবে তাকে কি বলবা? পলিজেনিক ইনহেরিটেন্স বা বহুজনীয় উত্তরাধিকার। তাহলে এখানে আমরা এই যে তোমার কী বৈশিষ্ট্য দেখি পলিজিন দ্বারা নিয়ন্ত্রিত? যা মানুষের গায়ের উচ্চতা, গায়ের রং, চোখের রং, ওজন, বুদ্ধিমত্তা, গাভীর দুধ, ভুট্টা এবং গমের দানার রং ইত্যাদি পরিমাণগত বৈশিষ্ট্য, মানে কোয়ান্টিটেটিভ ট্রেট, নট দ্য কোয়ালিটেটিভ ট্রেট। কোয়ান্টিটেটিভ মানে তো বোঝো পরিমাণ বোঝায়, পরিমাণ। তাহলে এটা হচ্ছে পলিজিন দ্বারা নিয়ন্ত্রিত। মানে মানুষের গায়ের উচ্চতা কতটুকু, গায়ের রং কেমন, চোখের রং কেমন, ওজন কতটুকু, এগুলো বোঝে পরিমাণগত বৈশিষ্ট্য। ঠিক আছে, এই যে পলিজিন তো বললাম, পলিজিনের নিয়ন্ত্রিত পরিমাণগত বৈশিষ্ট্যকে কী বলবো? পলিজেনিক ইনহেরিটেন্স বলবা। ঠিক আছে, তো আমরা পলিজিনের অস্বাভাবিকতা কী দেখি? যেমন অটিজম, ক্যান্সার, ডায়াবেটিস। এখানে আমরা তোমার এই যে মানুষের গাত্রবর্ণ মানে স্কিন কালার অফ ম্যান, এই বিষয়টা নিয়ে এখানে পলিজিন দ্বারা আমরা পড়ি। তো ধরো একজন নিগ্রো মানে হলো খুবই কালো, কুচকুচে কালো, এবং শ্বেতাঙ্গ মানে হলো খুবই সাদা, এদের মধ্যে বিয়ে হলে তখন মাঝারি বর্ণ তৈরি হবে, মানে মাঝারি একটা বর্ণ পাবা, মিউল্যাটো, মানে আমরা যেটাকে শ্যামলা বলি, শ্যামবর্ণ বলি। এখন যদি শ্যামবর্ণের মধ্যে বিয়ে হয় বা তাদের মধ্যে বিয়ে হলে তখন মানুষ কীরকম পাবা? ওই যে নিগ্রো শ্বেতাঙ্গ মিলায়া পাবা। এটা আমাদের এখানে পড়ার বিষয়। সো এখানে দেখো আমরা কি পড়ছি? আমরা পড়ছি পলিজেনিক ইনহেরিটেন্স। নামের মধ্যে দেখো পলিজিন। তুমি এখানে এগুলোকে একটা জিন চিন্তা করো, তাহলে আলটিমেটলি নাম্বার অফ দ্য জিন ক্যান ডিফাইন দ্য ক্যারেক্টার বা ফিনোটাইপ। নাম্বার অফ দ্য জিন ক্যান ডিফাইন দ্য ফিনোটাইপ, মানে দেখো ক্যাপিটাল এ ক্যাপিটাল বি। তুমি এখানে এক কথায় হলো
যতগুলা নাম্বার, যতগুলো ওয়ার্ড ক্যাপিটাল লেটার পাবা, ওই সংখ্যাটা ডিফাইন করবে এটা কতটুকু কালো হবে। দেখো এখানে 4টা জিন আছে, 4টাই কালো, তোমার 4টাই ক্যাপিটাল লেটার, সো খুবই কালো। আবার এখানে দেখো কোনোটাই ক্যাপিটাল লেটার না, সবগুলোই স্মল লেটার, মানে সবগুলোই তোমার প্রচ্ছন্ন অবস্থায় আছে, তাই তারা শ্বেতাঙ্গ, মানে খুবই সাদা। বুঝতে পারছো? তাহলে নামের মধ্যে মিল পাবা, যে কোনটাকে কী দ্বারা ডিফাইন করবা, কীভাবে তুমি বুঝবা যে কোনটা নিগ্রো কোনটা কালো। এখানে সবগুলো ক্যাপিটাল লেটার, এই জন্য কালো। তাহলে বলো কোথাও যদি তুমি 3টা ক্যাপিটাল লেটার পাও, তাহলে যে এখানে ধরো 3টা ক্যাপিটাল লেটার পাইছো, তাহলে এটার মতো কালো হবে না, তবে কালো হবে, তবে এটার চাইতে একটু হালকা কালো হবে। আর যদি ধরো যে কোথাও 2টা পাইছো ক্যাপিটাল লেটার, তাহলে কী হবে, এটার মধ্যে কালো হবে না, একদম শ্যামবর্ণ মিলট, মানে মাঝামাঝি, কালোও না একদম সাদাও না, মাঝামাঝি। আবার যদি ধরো যে কোথাও একটা পাইছো ক্যাপিটাল লেটার, বাকিগুলো তুমি স্মল লেটার পাইছো, তাহলে এটা কী হবে, একদম সাদার মধ্যে চলে যাবে। এখন বাংলাদেশে যে ফর্সাগুলো আমরা দেখি তা হচ্ছে মূলত এই ট্রেটের মধ্যে আমরা দেখি। বাংলাদেশের মধ্যে একদম যাদের ফর্সা বলো, মানে খুবই সাদা বলো, বাংলাদেশে তো শ্বেতাঙ্গ নাই, মানে একদম সাদা দবদবে সাদা তো পাওয়া যায় না। আমাদের মধ্যে যারা বলি যে ফর্সা বা খুবই সাদা, তাদেরকে আমরা এই ট্রেটের মধ্যে ফেলতে পারি। হ্যাঁ, এদের মধ্যে 3টা তোমার প্রচ্ছন্ন জিন আছে, একটা হচ্ছে ক্যাপিটাল লেটার আছে। আর একদম সবগুলো যদি তোমার স্মল লেটার করে দাও, তাহলে একদম শ্বেতাঙ্গ হয়ে যাবে, মানে একদমই সাদা হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কথা, মানে পলিজিন, অ্যামাউন্ট অফ দ্য জিন ক্যান ডিফাইন দ্য ফিনোটাইপ। তাহলে আসো ক্যাপিটাল এ স্মল বি, এই যে আবার ওখানে ক্যাপিটাল লেটার স্মল লেটার, ক্যাপিটাল লেটার স্মল লেটার, এভাবে করে সকল ফিনোটাইপ কী পাবা, মিউলেটও পাবা। দেখো একজন নিগ্রো এবং একজন শ্বেতাঙ্গের মধ্যে যদি বিয়ে হয়, সবাই তার সন্তান সবাই কী হয়ে যাবে, মিউলেটও হয়ে যাবে, মানে হলো শ্যামবর্ণের হবে। এখন দুইজন মিউলেটের মধ্যে যদি বিয়ে হয়, এই যে বাঙালি যারা আমরা যারা আছি, আমাদের বাংলাদেশের তো শঙ্কর জাতি, এখানে একদম মিক্স আপ, চারদিকে সব যে যেখান থেকে পারছে বিয়ে শাদী করছে, ফলে আমরা একদম মিক্স আপ হয়ে গেছি, শ্বেতাঙ্গ হয়ে গেছি। তাহলে দেখো মানে তোমার মিউলেটও হয়ে গেছি, মিক্স আপ হয়ে গেছে চারিদিক থেকে। এরপরে দেখো এখানে আমরা তোমার এটা হচ্ছে পুরুষ, এটা হচ্ছে মহিলা। সো এখান থেকে তুমি যখন পাবা, এই যে সেমভাবে ক্যাপিটালের সাথে ক্যাপিটাল বি স্মল এভাবে করে মিলাবা, দেন আমরা এখান থেকে করবো, এটা বসায় তো বুঝতেছো। এরপরে কী পাবা দেখো, সবগুলা ক্যাপিটাল না, সো একদম নিগ্রো, কালো করে গড়টা কালো করে দিছে একদম। 3টা বড় হাতের একটা ছোটো হাতের, তার মানে মিউলেটদের চেয়ে অধিকতর কালো, কালো তবে মিউলেটদের চেয়ে অধিকতর কালো। মিউলেট মানে বুঝছো যে যারা মাঝামাঝি, তোমার মাঝামাঝি শ্যামবর্ণ, শ্যামবর্ণ হচ্ছে একটু বেশি কালো, এটা হচ্ছে শ্যামবর্ণ হচ্ছে একটু বেশি কালো, এটা হচ্ছে মিউলেট, মানে দুইটা হয়ে গেছে 50-50, এখন হচ্ছে শ্যামবর্ণ। এবার মেয়েদের চেয়ে অধিক কালো, তারপর লাস্টের দিকে আসো, এটা দেখো মিউলেটও মানে 50-50। এদিকে দেখো 3টা ছোটো হাতের একটা বড় হাতের, তার মানে মিউলেটদের যে ফর্সা হবে, বাংলাদেশে যেগুলো ফর্সা বলি আমরা, আর এটা হচ্ছে মিউলেটদের যে ফর্সা, এটা হচ্ছে একদম দবদবে সাদা, ঘরটাও সাদা করে দিছে। তো এইভাবে করে তুমি একজন নিগ্রো পাবা, 4জন গাঢ় পাবা, 6জন মিউলেটও পাবা। হালকা বর্ণ মানে হলো একদম ফর্সা, বাংলাদেশি ফর্সাগুলা। শ্বেতাঙ্গ মানে হলো একজন। সো 1:4:6:1 এই অনুপাতটা পাবা। স্বাভাবিকভাবে পাওয়ার কথা ছিল 9:3:3:1। তো এটা ব্যতিক্রম হচ্ছে আমাদের দ্বিতীয় সূত্রের, বুঝছো? এটা হচ্ছে বিষয়। মেন্ডেলের সূত্রের পার্থক্য, প্রথম সূত্রের পার্থক্য, দ্বিতীয় এগুলো পরিযাবা, এলিক নন এলিক পার্থক্য পড়বা, এগুলো পড়বা সব। এখন আসো সেক্স ডিটারমিনেশন কী আছে। আমরা আমাদের 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে যে ক্রোমোজোমগুলো আমরা পাই, এগুলো অ্যাকর্ডিং টু দ্য ফাংশন দেয়ার আর 2 টাইপস অফ ক্রোমোজোম, একটা হচ্ছে সেক্সুয়াল ক্রোমোজোম, একটা হচ্ছে অটোজোম। হ্যাঁ, তাহলে ক্রোমোজোম কয় প্রকার? 2 প্রকার, অ্যাকর্ডিং টু দ্য ফাংশন। অনেকগুলোর উপর ডিপেন্ড করে আমরা ক্রোমোজোমকে ভাগ করতে পারি না। একটা ভাগ হচ্ছে তোমার কাজের উপর ভিত্তি করে, একটা হচ্ছে দেহের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, একটা হচ্ছে লিঙ্গ নির্ধারণ করে। সো একটা হচ্ছে দেখো 22 জোড়া হচ্ছে তোমার অটোজোম, আর 23 জোড়া হচ্ছে মানে 23তম জোড়া, মানে সবার লাস্টেরটা, এটা হচ্ছে তোমার সেক্সুয়াল ক্রোমোজোম। তো হেটারোজোমও বলা হয় এটাকে। হেটারোজোম কেন বলছো? কারণ দেখো এটা হচ্ছে পুরুষ দেহে এক্স ওয়াই থাকে না, সো একটা এক্স একটা ওয়াই ভিন্ন, এই জন্য আমরা হেটারোজোম বলি। তো এখানে আমরা এই জন্য আবার এটাকে ভাগ করতে পারি। দেখো নারী দেহে দুটোই কি এক্স এবং এক্স দুটোই কি একই, সো হোমোগ্যামেট। আর পুরুষ দেহে দেখো একটা এক্স একটা ওয়াই, সো হেটারোগ্যামেট এক্ষেত্রে। তাহলে এই ক্ষেত্রে নারী দেহের ক্ষেত্রে কী বলবা? হোমোগ্যামেট বলবা, যেহেতু দুটো একই। আর পুরুষের দেহে এটাকে কী বলবা? হেটারোগ্যামেট বলবা। সো আমরা 2টা প্রকারভেদ পাই হেটারোগ্যামেটের। একটা হচ্ছে তোমার এক্স 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 ওয়াই পদ্ধতি, যেটা মানুষে আমরা পাই স্বাভাবিকভাবে, ওই যে তোমার ফিমেলরা হচ্ছে এক্স এক্স আর পুরুষরা হচ্ছে এক্স ওয়াই, এবং তোমার আরেকটা হচ্ছে এক্স এক্স এক্সো পদ্ধতি। এক্ষেত্রে ও মানে হলো 0 বোঝাচ্ছে, মানে দেয়ার ইজ নো ওয়াই ক্রোমোজোম, দ্যাটস আমরা ও বলছি, এটাকে 0 বলছি। ঠিক আছে, তাহলে দেখো এটাকে আমরা তোমার 2A মানে হলো তোমার 22 জোড়া বোঝাচ্ছে, মানে হলো
অটোজোম, তাহলে 2A মানে হলো 22 জোড়া ক্রোমোজোম যেগুলো আছে এগুলা, আর এখানে 2A মানে হলো 22 জোড়া ক্রোমোজোম। তাহলে এখান থেকে তুমি যদি দেখো একটায় নাও, এখান থেকে X নাও, তাহলে A প্লাস X তৈরি হবে। এখান থেকে আরেকটায় নাও Y নাও, তাহলে A প্লাস Y তৈরি হবে। আর এখান থেকে A প্লাস X দুইটা তৈরি হবে। সো একবার লিখছে আর কি, যেহেতু দুইটা একই তৈরি হবে। সো এখান থেকে যদি তোমার X ক্রোমোজোম আসে তাহলে কন্যা সন্তান, বাবা থেকে যদি Y ক্রোমোজোমটা আসে তাহলে পুত্র সন্তান হবে। এভাবে করে সেক্সটা ডিটারমিনেন্ট হয়, ঠিক আছে। তাহলে এখানে কে রোল প্লে করতেছে? পিতা রোল প্লে করতেছে। যদি বলা হয় সন্তানের লিঙ্গ নির্ধারণে কার ভূমিকা বেশি, বলতে হবে বাবার, কারণ মাতার তো কিছু করার নাই, উনি A প্লাস X দিবে, A প্লাস X দিবে, তাহলে ওনার তো কোনো ইয়ে নাই, A প্লাস Y। যদি এটা পুরোপুরি দৈব ব্যাপার, আল্লাহ তাআলা যখন যেটা ইয়ে করে, বাট কাউকে যদি এখানে দায়ী করতে হয় তাহলে A প্লাস Yকে করবা, বাবাকে করবা। এক্সেস এটা কোথায় দেখবা? এটা গুরুত্বপূর্ণ, যে মানুষ, ড্রসোফিলা, গাঁজা, থ্যালাকোস এগুলোতে দেখবা, এই যে হোমোগ্যামি হেটেরোগ্যামিতে বললাম। আর এক্সেস পদ্ধতি কোথায় দেখবা? ফোডিং, চারপোকা, রাইস করাতে দেখবা। এখানে Y ক্রোমোজোমটা নাই, এই জন্য আমরা জিরো বলতেছি, এখানে ও বলছি, একটু স্মার্টলি ও বলা যায়, এমনি জিরো আর কি মূলত। A প্লাস X, A প্লাস O, আর এখানে A প্লাস X আছে, এটা স্ত্রী সন্তান, এটা হচ্ছে পুরুষ সন্তান, শেষ। এরপর আসলে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। এই যে বলতেছে সেক্স লিঙ্ক ক্রোমোজোম আছে, এই সেক্স লিঙ্ক ক্রোমোজোমের মাধ্যমে বা সেক্সুয়ালি আমরা এই যে এইখানের মধ্যে তোমার যে জিনগুলো আছে, এই জিন দ্বারা কী কী আমাদের ডিসঅর্ডার হইতে পারে, এই জিনগুলো দ্বারা কী কী তোমার ইয়ে হইতে পারে, বাবা আছে একটা মারও হইতে পারে, আবার বাবা মা দুজনও আছে একটা ছেলেরও হইতে পারে। সো এগুলা কীভাবে ইয়ে হয় বা ডিসঅর্ডারগুলো আমরা কী দেখি, এই মানে সেক্সের মাধ্যমে যে ডিসঅর্ডারগুলো, এগুলোকে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার আমরা বলি। সো এগুলা রিডিং দিবা, কী কী পাচ্ছ সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। আমাদের বই 3টা কথা বলা আছে, লাল সবুজ বর্ণান্ধতা, আর হচ্ছে হিমোফিলিয়া, আর হচ্ছে DMD, ডুশেনি মাসকুলার ডিস্ট্রফি। এই 3টা বিষয় সব বিস্তারিত বলা আছে, আর অনেকগুলো আছে, এগুলো একটা বক্স আছে, বক্স থেকে পড়বা। লাল সবুজ বর্ণান্ধতা মানে তো বুঝছো, লাল এবং সবুজ বর্ণের পার্থক্য বুঝতে পারবে না, এটা হচ্ছে লাল সবুজ বর্ণান্ধতা। লাল এবং সবুজ বর্ণের পার্থক্য বুঝতে না পারাটাকে কী বলবা? লাল সবুজ বর্ণান্ধতা। তাহলে এটা আমরা কীভাবে ডিফাইন করি? ইশিহারা কালার টেস্ট পড়বা, খুব গুরুত্বপূর্ণ লাইন, এটা পরীক্ষা আসে। কোন পরীক্ষার মাধ্যমে আমরা এটা বের করতে পারি লাল সবুজ বর্ণান্ধতা? ইশিহারা কালার টেস্টের মাধ্যমে। এখন তোমাদের বইয়ে দেখবা যে এই লাল সবুজ বর্ণান্ধতার জন্য একটা পদ্ধতি দেওয়া আছে, আর হিমোফিলিয়ার জন্য একটা পদ্ধতি দেওয়া আছে, DMDর জন্য একটা পদ্ধতি দেওয়া আছে। আমি তোমাকে একটা নিয়ম শেখাই দিই, তুমি এভাবে করবা, বড় হাতে ছোটো হাতে এগুলো দিয়ে মাথা মানে ইয়ে করিও না। তাহলে দেখো এটা কি, এটা হচ্ছে ফিমেল, হ্যাঁ, দুইটা X ক্রোমোজোম আছে। এটা কি? মেল, একটা X একটা Y। তো অলওয়েজ মনে রাখবা, আমরা যে সেক্স লিঙ্ক ডিসঅর্ডারগুলো পড়ছি এগুলাতে অলওয়েজ X ক্রোমোজোম আক্রান্ত হয়। কে আক্রান্ত হবে? X ক্রোমোজোম। তাহলে বলো, ফিমেল পার্সনদের তো দুইটা X ক্রোমোজোম, তার যখন একটা ধরো যে কালার ব্লাইন্ডনেসের আক্রান্ত, তাহলে বাকি আরেকটা ব্যাকআপ ক্রোমোজোম আছে না, তখন সে তার একটা X ক্রোমোজোম আক্রান্ত হলেও বাকি একটা X ক্রোমোজোম যেহেতু তাকে ব্যাকআপ দিচ্ছে, ওই মানুষটা তার জীবদ্দশায় জানতেও পারবে না তার একটা X ক্রোমোজোম কালার ব্লাইন্ডনেস দ্বারা আক্রান্ত, ঠিক আছে। সে আক্রান্ত বলতে পারবে না, কি বলতে পারবে না? আক্রান্ত বলতে পারবে না, এটা বলা যাবে না, তাকে বলতে হবে বাহক। কারণ তার মাধ্যমে তার পরবর্তী বংশধরে আবার এই X লিঙ্কড যে ডিসঅর্ডার, মানে তোমার কালার ব্লাইন্ডনেসের যে জিন, এটা পরবর্তী বংশধরে যাইতে পারে। সে বাহক হিসেবে কাজ করছে, এই জন্য তাকে বলবো বাহক। আক্রান্ত বলা যাবে না, কারণ সে তার জীবদ্দশায় এই যে সমস্যা, এই সমস্যাগুলোকে ফেস করবে না, ওকে। বাট তাহলে এখন যদি এক্সট্রা X ক্রোমোজোম আক্রান্ত হয় তাহলে তাকে বলছো বাহক। যদি দূরে আক্রান্ত হয় তাকে কি বলবা? আক্রান্ত বলবে। তখন তার ব্যাকআপ নাই, একদম ডিরেক্ট আক্রান্ত হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই জন্য ফিমেলরা দেখবে যে কম আক্রান্ত হয় এই যে X লিঙ্ক ডিসঅর্ডারগুলোতে। এবার আসো পুরুষের ক্ষেত্রে। পুরুষের ক্ষেত্রে X ক্রোমোজোম আছে একটা, ওটাও যদি আক্রান্ত হয়ে যায়, ডিরেক্ট আক্রান্ত, তাহলে পুরুষে কি বাহক হওয়া সম্ভব? নো, পুরুষে কি হবে না? বাহক হবে না, ডিরেক্ট হলে আক্রান্ত। এবার আসো আমি একটা উদাহরণ দিই, ধরো যে কালার ব্লাইন্ডনেস দিয়ে বলি। তুমি কালার ব্লাইন্ডনেস বুঝে গেলে একটা যদি বুঝে যাও, বাকি সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। এই জন্য বলতেছি এখানে যে বড় হাতে চড়াতে যে X এইভাবে করে ডাবলভাবে লিখবা না, আমি যে বলছি এভাবে করে উপরে তোমার সুপার স্ক্রিপ্ট দিয়ে লিখবা, তাহলে সহজ হবে। ধরো এটা হচ্ছে তোমার সুস্থ, এটা কি? সুস্থ ফিমেল বা মহিলা, এটা হচ্ছে সুস্থ পুরুষ। ধরো আমি তোমাকে দিলাম বাহক কালার ব্লাইন্ডনেস, মানে বাহক মহিলা এবং আক্রান্ত পুরুষের মধ্যে বিয়ে হলো, তাদের সন্তানের জিনোটাইপ এটা কেমন হবে বা বিস্তারিত এক্সপ্লেন করো। তো তুমি এগুলো জাস্ট উপরে একটা সি দিস, আর কিচ্ছু করছি না, আশেপাশে কিচ্ছু দিবে না। এই যে XC, এটা হচ্ছে তোমার কালার ম্যারেজ দ্বারা আক্রান্ত, আর এটা স্বাভাবিকই আছে, এটা হচ্ছে কালার ম্যারেজ দ্বারা আক্রান্ত, আর Y ক্রোমোজোম তো আক্রান্ত হবে না। এখন তুমি স্বাভাবিকভাবে যেমনি করো এমনি করে যাবা, XC এক করে আঁকবা, XC দেন এটার সাথে এটা দিবা XCY, এরপর এটার সাথে এটা দিবা XCX,
এবার এর সাথে দেবে এক্স ওয়াই। তাহলে বলো 4টা সন্তানের মধ্যে একটা সন্তান পুরোপুরি কন্যা সন্তান, তার মধ্যে কন্যা সন্তানের মধ্যে এই কন্যা সন্তানে কী হবে, তোমার আক্রান্ত হওয়ার সম্ভাবনা মানে হয়ে যাবে, মানে পুরোপুরি আক্রান্ত হবে, এটা পুরোপুরি আক্রান্ত, ঠিক আছে। তারপর একটা পুত্র সন্তানও তার পুরোপুরি আক্রান্ত হবে, একটা কন্যা সন্তান তোমার বাহক হওয়ার চান্স আছে, একটা কন্যা সন্তান একটা পুত্র সন্তান পুরোপুরি সুস্থ হওয়ার চান্স আছে। এখন তুমি যদি পার্সেন্টেজ বের করতে বলে, তোমাকে যদি বলা হয় তার আক্রান্ত কন্যা সন্তান হওয়ার চান্স বের করো বা পার্সেন্টেজ বা শতকরা হার বের করো, তুমি কি বলবা, এই যে যেটা বলছে আক্রান্ত কন্যা, তাহলে দেখো যেটা বের করতে বলছে এটাকে রাখবা উপরে, কয়টা আছে এখানে এক্সি কয়টা আছে, একটা না, সো একটা রাখবা উপরে, আর টোটাল কতটা এখানে 4টা, ওই 4টা রাখবে নিচে ইন্টু 100%, কত আসে 25%, এইভাবে করে পার্সেন্টেজগুলো বের করবা। ওকে, তারপর দেখো যদি আমি তোমাকে বলি আক্রান্ত, তোমাকে আমি যদি বলি সুস্থ কন্যা সন্তান, তুমি আমাকে এটা আনসারটা বলো, সুস্থ কন্যা সন্তান হওয়ার চান্স কত? তাড়াতাড়ি তাড়াতাড়ি, সুস্থ কন্যা সন্তান, এত বাবার কিছু নাই তো, সহজ থেকে দিলাম। 25%। কি বুঝলা, মাথায় গেলু না একদম। এক্স সি, এখানে তোমাকে সুস্থ কন্যা বলতে কি বুঝছি, এক্স এবং এক্স, এখানে তুমি একদম সুস্থ কন্যা একটাও পাচ্ছ, এটাও তোমার আক্রান্ত, এটাও আক্রান্ত, এটা তো বাহক, এটাও তোমার পুত্র সন্তান সুস্থ, তাহলে তোমার এখানে কোনো সুস্থ কন্যা সন্তান পাচ্ছ, উভয় কত হবে 0, একটা যদি 0 হয় পুরোটাই কত হবে 0, তার মানে কোনো সুস্থ কন্যা সন্তান হওয়ার চান্স নাই তার, ঠিক আছে। মানে কন্যা সন্তান হইলেই হয় বাহক হবে, না হয় আক্রান্ত হয়ে জন্মাবে। সেমভাবে আমি যদি বলি তোমাকে সুস্থ পুত্র সন্তান হওয়ার চান্স বের করো, সম্ভাবনা বের করো, কত বলো? 25। 25, কারণ এই যে এক্স ওয়াই দেখতে পাচ্ছ একটা আছে, তাহলে এটা হচ্ছে একদম পুত্র সন্তান খুবই সুস্থ হবে, হ্যাঁ, তাহলে দেখো তার 25% হতে পারে, মানে তার 25% সম্ভাবনা আছে তার একটা পুত্র সন্তান যেটা হবে ওটা একদম পুরোপুরি সুস্থ হয়ে জন্মাবে, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে আমাদের মোটামুটি এই লেভেলে করবা। তাহলে তোমাকে যদি সেমভাবে হিমোফিলিয়া দেয়, এখানে আমি এক্সি যেগুলো বলছি, তো এখানে এক্সের উপরে এইচ বসাই দিবা, সিম্পল, এক্সের উপরে এইচ বসাই দিবা, তোমার কাজ শেষ, আলাদাভাবে শিখতে হবে না হিমোফিলিয়ার জন্য। ডিএমডি যদি বলে এক্সের উপরে ডি বসাই দিবা, আর আক্রান্ত বাহক এগুলো তো বুঝতেছো এখন, তাই না, আর পার্সেন্টেজ যেভাবে বলছি এভাবে বের করবা, শেষ। এরপর আসো ইশিহারা কালারটা যে বের করবা, এখানে উদাহরণগুলো দিছে, কত পার্সেন্ট হয় মেয়েরা বেশি হয়, মেয়েরা কম হয় 0.5%, পুরুষরা বেশি হয় 8%, পড়বা। ইশারা কালার টেস্ট দিয়ে আমরা এটা যাচাই করি। হিমোফিলিয়া, দেখো হিমোফিলিয়া মানে কি, আমাদের রক্তের মধ্যে রক্ত জমাট বাঁধার জন্য আমরা জানি কিছু ক্লটিং ফ্যাক্টর থাকে, কি থাকে, ক্লটিং ফ্যাক্টর, ফুল ফরে টুপ করে লও সবাই এক করে, শার্ট পরে হও ফুলবাবু, এটা দিয়ে আমরা মনে রাখছিলাম, তাই না। এই ক্লটিং ফ্যাক্টরের মধ্যে ক্লটিং ফ্যাক্টর 8 এবং ক্লটিং ফ্যাক্টর 9, ক্লটিং ফ্যাক্টর 8 এবং ক্লটিং ফ্যাক্টর 9 যদি কারো ডেফিসিয়েন্সি হয়, অভাব থাকে, এই ক্লটিং ফ্যাক্টর 8 এবং 9-এর অভাবজনিত কারণে যে সমস্যাগুলো হয় এগুলোকে আমরা বলি হিমোফিলিয়া। কথা বুঝছো, যখন আমাদের রক্তের ক্লটিং ফ্যাক্টর 8 এবং 9 অনুপস্থিত থাকবে কথায়, অথবা আমাদের রক্তের ক্লটিং ফ্যাক্টর এগুলো তৈরি করার জন্য যে জিনগুলা আছে ওই জিনগুলা সঠিকভাবে যখন কাজ করতে পারবে না, তখন এই রক্তের 8 এবং 9 নাম্বার ক্লটিং ফ্যাক্টর সঠিকভাবে প্রডিউস করতে পারবে না, তখন যে রোগটা হয় তখন তাকে আমরা বলি হিমোফিলিয়া। বোঝা গেছে, তাহলে রক্ত তঞ্চনের জন্য যে ফ্যাক্টরগুলো প্রয়োজন ওই ফ্যাক্টরগুলোর অ্যাবনর্মালিটির জন্য হিমোফিলিয়া হয়, বুঝে গেছে। তাহলে এটা হচ্ছে এক্স ক্রোমোজোমের একটি প্রচ্ছন্ন মিউট্যান্ট জিন, ঠিক আছে। এবং ক্লাসিক হিমোফিলিয়া, ক্রিসমাস হিমোফিলিয়া, ক্লাসিক হিমোফিলিয়া এ, যেটাকে বলছি 8 নাম্বার ক্লটিং ফ্যাক্টর অভাবে হবে, ওই যে বললাম 8 নাম্বারের অভাবে হতে পারে, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টরও বলা হয় এটাকে, উৎপন্ন না হলে। তারপর ক্রিসমাস ডিজিজ বা হিমোফিলিয়া বি, যেটাকে বলবো আমরা 9 নাম্বার ক্লটিং ফ্যাক্টর অভাবে হবে। তাহলে হিমোফিলিয়া কয় প্রকার, 2 প্রকার, হিমোফিলিয়া এ, হিমোফিলিয়া বি। এ মানে হলো 8 নাম্বারের অভাবে হবে, বি মানে হলো 9 নাম্বারের অভাবে হবে, বুঝছো। তাহলে আসো এখন আমাদের এই যে 10,000 পুরুষের মধ্যে একজন হিমোফিলিয়া হওয়ার চান্স থাকে, 16 বছর বয়সের মধ্যে এটা মারা যায়। কীভাবে করবে, আগের মতো বললাম, এই যে এখানে আবার ওই যে বড় হাতের ছোটো হাতের এই ঝামেলার মধ্যে যাবে না, বড় হাতের ছোটো হাতের এগুলাতে যাবে না। আমি যেভাবে বলছি, ধরো যে তোমাকে বলছে এখানে কি বলছে স্বাভাবিক পুরুষ, এখানে আবার বড় হাতের এই যে দরকার নাই, স্বাভাবিক পুরুষ মানে তুমি সিম্পল এক্স ওয়াই দ্বারা প্রকাশ করবা। বলছে স্বাভাবিক কিন্তু বাহক মহিলা, আচ্ছা বাহক মহিলা মানে আমরা একটা এজ দিব, বড় হাতের এজ দিলাম, সমস্যা নাই। তাহলে এখন এদের মধ্যে তুমি যাচাই করো, এক্স 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 এইচ পাবা, এক্স ওয়াই পাবা, তারপর হচ্ছে এক্স এইচ ওয়াই পাবা, এরপরে তোমার কী পাবা, এক্স এইচ ওয়াই এটাও গেল, দেন এই যে এগুলো করবা। আচ্ছা আমি তো 2টো পুরুষের মধ্যে বিয়ে দিয়ে দিলাম, হবে না তো, এটা 2টা এক্স হবে তো, এটা হচ্ছে এক্স ওয়াই,
সো এভাবে করে করবা, দেন যেরকম আসে। ওকে, এবার আসো আমরা যে এক্সলিঙ্ক ডিসঅর্ডার বলছি, আমরা দুইটা নিয়ে পড়লাম। আর কি কি থাকতে পারে? লাল সূচ বর্ণনা থাকতে পারে, হিমোফিলিয়া থাকতে পারে, পোলার মাস্কুলার ডিস্ট্রফি মানে পেশির সঞ্চালন, মাস্কুলার ডিস্ট্রফি মাসেল মানে তো বুঝতেছো, মাসেল মানে হলো পেশি, মাসেল। তো ডিস্ট্রফি মানে অস্বাভাবিক, যে পেশির সঞ্চালন এবং স্বাভাবিক অঙ্গের কর্মক্ষমতা কমিয়ে দেয়। তাহলে মাস্কুলার ডিস্ট্রফি শব্দের মধ্যে বুঝতে পারছো, মাসেলের ডিস্ট্রফি হওয়া। মাসেল মানে পেশি, যে পেশির সঞ্চালন করতে পারবে না, স্বাভাবিক কাজ করতে পারবে না, এটা হচ্ছে মাস্কুলার ডিস্ট্রফি। রাতখানা রোগ, রাতে দেখতে পাবে না, ডায়াবেটিস ইনসিপিটাস, ডিআই অস্বাভাবিক মূত্রত্যাগ, শারীরিক অক্ষমতা। ফ্রেজাইল এক্স সিনড্রোম, অটিজম ও মানসিক ভারসাম্যহীনতা দেখা যায়। হাইপারট্রাইকোসিস, যে সমগ্র দেহে ঘন লোম, মানে সারা দেহ তোমার একদম লোম দিয়ে ভর্তি হয়ে যাবে। ট্রাইকোসিস মানে অসংখ্য মানে লোম তৈরি হওয়া। টেস্টিকুলার ফেমিনাইজেশন, মানে পুরুষ ধীরে ধীরে স্ত্রীতে পরিণত হয়। তার এক্ষেত্রে তার প্রাইভেট পার্ট যেগুলো আছে, তারপর তোমার যে হরমোনাল যে ব্যালেন্সগুলো আছে, এগুলো সব তোমার মেল থেকে ফিমেল হয়ে যাবে। পুরুষ ধীরে ধীরে স্ত্রীতে পরিণত হয়ে যাবে। এটা টেস্টিকুলার ফেমিনাইজেশনে। ডিএমডির ক্ষেত্রে অনেক কথাবার্তা বলা আছে। এটা শিশুদের মানে ছোট ছেলে শিশুদের বেশি হয়। তোমার 9টা হচ্ছে প্রধান, বাকিগুলো দিল প্রায় 30টার মতো পাওয়া যায়, যে 30-এর বেশি রকমের ডিএমডি পাওয়া যায়, ডুচেনি মাস্কুলার ডিস্ট্রফি পাওয়া যায়। 9টা হচ্ছে প্রধান। এর মধ্যে আমাদের যেটা আলোচনা করছে এটা হচ্ছে ডিএমডি, মানে ডুচেনি মাস্কুলার ডিস্ট্রফি। এই যে ডিএমডি, ডুচেনি মাস্কুলার ডিস্ট্রফিটা তোমাদের বই আলোচনা আছে, একটু রিডিং দিলেই মানে হবে। এখানে ডিস্ট্রপিন জিন দায়ী আছে, এটা যখন আক্রান্ত হয় তখন ঘটনাটা হয়। তারপর এই যে এগুলো একটু পড়িও, যেটা বললাম এগুলো এইভাবে করার দরকার নাই, আমি যেভাবে বলছি ওইভাবে করবা। এক্সের উপর ডি দিবা, দেন ওই যে যেভাবে লিখছেন ওটা একটু আবার দেখান। বুঝি না, আপনি যেটা করাইছেন ওটা আবার। ধরো যে বাহক মাতা বলছে, আমরা এক্সের উপরে, এটা হচ্ছে তোমার স্বাভাবিক কন্যা, তাই স্বাভাবিক কন্যা বা স্বাভাবিক মাথা। তো আমরা বলছে বাহক মাতা, বাহক হলে আমরা একটা ডি দিব, ঠিক আছে, তাহলে এটাও বাহক হয়ে গেল, আর 2টা ডি দিলে তো আক্রান্ত হয়ে গেল। আচ্ছা, স্বাভাবিক পিতা বলছে, স্বাভাবিক পিতা বলে আমরা এক্স ওয়াই একদম স্বাভাবিকই রাখলাম, কোনো রকম কোনো শব্দ দিব না। এটা যদি তোমাকে হিমোফিলিয়া বলতো এইচ দিতা, কালার ব্লাইন্ডনেস বললে সি দিতা। আচ্ছা, এরপর আসো, এটাকে যখন তো আমরা এভাবে করবো, এক্স ডি এক্স, এর সাথে যখন এটা দিব এক্স ওয়াই, এরপরে এটার সাথে দাও এক্স এক্স, এটার সাথে দাও এক্স ওয়াই, হয়ে গেল। তো এই যে তুমি একজন বাহক কন্যা পাবা, সুস্থ পুত্র সন্তান পাবা, সুস্থ কন্যা সন্তান পাবা, সুস্থ পুত্র সন্তান পাবা। তাহলে দেখো পার্সেন্টেজ যদি বের করো, তার সুস্থ কন্যা সন্তান পাওয়ার চান্স কত? একজন না, সো 4/1 ইন্টু 100%, 25%। তারপর এক্স ওয়াই পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা 50% একদম, যেহেতু দুজনেই তোমার সুস্থ। এই আর কি, এভাবে করবা, বুঝছো? হ্যাঁ, বুঝছি। এবার আসে অ্যাবিউ ব্লাড গ্রুপ বা আরএইচ ফ্যাক্টরের কারণে সৃষ্ট সমস্যা। অ্যাবিও ব্লাড গ্রুপ, দেখো আমি আমার মতো করে একবার বোঝায় যাই, মানে তুমি আশা করি বুঝবা। এটা হচ্ছে আরবিসি, আমাদের রক্তের একটা তোমার কণিকা, আমাদের আরবিসি বা লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকার একটা তোমার ইয়ে আছে না, বাইরে একটা পর্দা আছে না, বাইরে এই পর্দার মধ্যে এক প্রকার অ্যান্টিজেন থাকে লোহিত রক্তকণিকার গায়ে, বলতে পারো লোহিত রক্তকণিকার গায়ে কী থাকে, একটা তোমার বিশেষ ধরনের প্রোটিন থাকে। আমি বলি বিশেষ ধরনের কী থাকে, প্রোটিন থাকে। তাহলে এই প্রোটিনটা আমরা একটা বিশেষ নাম দিই, এই প্রোটিনের একটা নাম হলো অ্যান্টিজেন। ভালো মতো করে খেয়াল করো, এই প্রোটিনের নাম কি বলতেছি? অ্যান্টিজেন। তাহলে লোহিত রক্তকণিকার গায়ে এক প্রকারের প্রোটিন থাকে, যে প্রোটিনের নাম দিয়েছো তুমি অ্যান্টিজেন। এখন এই অ্যান্টিজেনটা বিভিন্ন রকমের হতে পারে। ধরো অনেকের বডিতে এ অ্যান্টিজেন থাকে, এ টাইপ, মানে এটা একটা প্রকারভেদ, এ অ্যান্টিজেন থাকতে পারে। অনেকের বডিতে বি রকমের অ্যান্টিজেন থাকতে পারে। অনেকের বডিতে দুটাই থাকতে পারে, মানে এ এবং বি দুটো রকমের প্রোটিন আছে, এই জন্য এবি অ্যান্টিজেন বলতেছো। অনেকের বডিতে কোনো রকমের অ্যান্টিজেনই থাকে না, তাদেরকে বলবা ও, মানে হলো জিরো, মানে জিরো মানে কি নাই। ওকে, তাহলে আবারও বলতেছি, লোহিত রক্তকণিকার গায়ে এক প্রকারের প্রোটিন থাকে, এই প্রোটিনের নাম বলতেছো তুমি অ্যান্টিজেন। এই অ্যান্টিজেনটা বিভিন্ন রকমের হয়, এ অ্যান্টিজেন, বি অ্যান্টিজেন, এবি অ্যান্টিজেন এবং ও মানে হলো দেয়ার ইজ নো অ্যান্টিজেন। এবি মানে হলো দুটোই আছে, এ মানে হলো এ টাইপের আছে, বি মানে হলো বি টাইপের আছে। যাদের রক্তে এ অ্যান্টিজেন তাদের ব্লাড গ্রুপ হচ্ছে এ, যাদের রক্তে বি অ্যান্টিজেন তাদের ব্লাড গ্রুপ হচ্ছে বি, যাদের রক্তে এবি অ্যান্টিজেন তাদের ব্লাড গ্রুপ হচ্ছে এবি, যাদের রক্তে ও অ্যান্টিজেন তাদের ব্লাড গ্রুপ হচ্ছে ও। কথা বুঝছো? যাদের রক্তে এ অ্যান্টিজেন তাদেরকে কি বলবা একটু?
এবার 5-7 মিনিট পরে ফোন দিবি, হ্যাঁ? তাহলে যাদের রক্তে এ অ্যান্টিজেন তাদেরকে কি বলবা? এ ব্লাড গ্রুপ। বি অ্যান্টিজেন বি ব্লাড গ্রুপ। এ বি অ্যান্টিজেন এ বি দুটাই, তাহলে ও বলে ও বলবা। আরেকটা বিষয় জানো, অ্যান্টিজেন হলো আমাদের বডির একটা প্রোটিন। এই প্রোটিনকে ধ্বংস করার জন্য যেটা থাকে এটা হচ্ছে অলওয়েজ অ্যান্টিবডি। অলওয়েজ অ্যান্টিবডি ধ্বংস করে, অ্যান্টিজেনকে অ্যান্টিবডি এসে ধ্বংস করে। তাহলে যার অ্যান্টিজেন তাকে ধ্বংস করবে কে? এ নামক অ্যান্টিবডি, বা এটাকে আমরা আলফাও বলি। যার বি অ্যান্টিজেন তাকে ধ্বংস করবে বি অ্যান্টিবডি। মানে এ অ্যান্টিবডির কাজ হলো এ অ্যান্টিজেনকে ধ্বংস করা, বি অ্যান্টিজেনের কাজ হলো বি অ্যান্টিবডিকে ধ্বংস করা। কথা বুঝিও। এ বি অ্যান্টিজেনের কাজ হলো কি? এ বি অ্যান্টিজেনের জন্য এ এবং বি অ্যান্টিবডি এটাকে এসে ধ্বংস করে ফেলবে, তাই না? ওকে, আচ্ছা তাহলে বলো তো, যার বডিতে অ্যান্টিজেন তুমি দিছো, যার বডিতে তুমি অ্যান্টিজেন দিছো, তার বডি কি অ্যান্টিবডি থাকতে পারবে? নো, কারণ এ নামক অ্যান্টিবডির কাজই হলো অ্যান্টিজেনকে সে ধ্বংস করে দেয়া। তাহলে ওই অ্যান্টিজেন থেকে না থাকতে পারবে না, তাহলে কি দিবা? বি নামক অ্যান্টিবডি দিবা। যার বডিতে তুমি বি অ্যান্টিজেন দিছো তাকে কি বি অ্যান্টিবডি দিতে পারবা? নো, তাকে তাহলে অ্যান্টিবডি দিবা। যার বডিতে তুমি ইতিমধ্যে দুটো অ্যান্টিজেনই দিয়ে দিছো, তার মধ্যে তুমি অ্যান্টিবডি দিবা, ওকে, অ্যান্টিজেনকে সে ধ্বংস করে ফেলবে। তুমি এখানে বি অ্যান্টিবডি দিবা, ওকে, বি অ্যান্টিবডিকে সে ধ্বংস করে ফেলবে। তার মানে কোনো অ্যান্টিবডি দেওয়া যাবে না, তার মানে অ্যাবিতে কোনো অ্যান্টিবডি দিতে পারবে না, কোনো অ্যান্টিবডি থাকবে না। আবার আসো, ও অ্যান্টিজেনের মধ্যে, ওর মধ্যে মানে যার মধ্যে কোনো অ্যান্টিজেনই নাই, তার মধ্যে উভয় অ্যান্টিবডি থাকতে তো কোনো সমস্যা নাই। এই জন্য আল্লাহ তাআলা উভয় অ্যান্টিবডি এখানে দিছে। কথা বুঝছো এতটুকু? আচ্ছা, এবার আসো, আমরা বলছি যে তোমার আরএইচ মানে রেসার্স নামক একটা বানর আছে, বুঝছো? ওই রেসার্স নামক বানর দেখে বিশেষ প্রকার প্রোটিন পাওয়া গেছে। ওই প্রোটিনটাকে বলি আমরা আরএইচ প্রোটিন বা আরএইচ ফ্যাক্টর বলি, আর একটু সুন্দর ভাষায় বললে আর কি, আরএইচ ফ্যাক্টর। ওই আরএইচ ফ্যাক্টরটা যাদের বডিতে থাকে, বুঝিও যাদের বডিতে থাকতেছে তাদেরকে বলতে তুমি আরএইচ পজিটিভ। যাদের বডিতে থাকতেছে তাদেরকে বলতেছে আরএইচ পজিটিভ, যাদের বডিতে থাকতেছে না তাদেরকে বলতেছে আরএইচ নেগেটিভ। এ বি ও এ বি এগুলো হওয়ার পরে ওর বডি যদি আরএইচ থাকে তাহলে বি পজিটিভ বলবা, মানে এই যে সরি এখানে এ বি অ্যান্টিজেনের নাম ধরে আমরা বলি এগুলোকে। তাহলে এ অ্যান্টিজেন থাকলে এখন আসে যার ব্লাড গ্রুপ এ, তার বডি যদি এ তোমার আরএইচ ফ্যাক্টরটা থাকে তাকে বলবে এ পজিটিভ, আর না থাকলে এ নেগেটিভ, সিম্পল। বি ব্লাড গ্রুপ যদি আরএইচ ফ্যাক্টরটা থাকে বি পজিটিভ, না থাকলে বি নেগেটিভ। এ বি পজিটিভ এ বি নেগেটিভ, ও পজিটিভ ও নেগেটিভ, এভাবে। তাহলে আরএইচ ফ্যাক্টরটা ইজি, যে আরএইচ থাকলে বলবা কি পজিটিভ, না থাকলে বলবা নেগেটিভ, ওকে। এখন আসো, কে কাকে ব্লাড দিতে পারবে, কে কার থেকে ব্লাডটা নিতে পারবে। এই যে আমি বলি কি, যে রক্ত দিবে, যে রক্ত দিবে তার অ্যান্টিজেন, যে রক্ত নিবে, যে নিবে তার অ্যান্টিবডির দিকে তাকাবা, খেয়াল করিও। যে রক্ত দিবে তার অ্যান্টিজেনের দিকে তাকাবা, যে রক্ত দিবে নিবে তার অ্যান্টিবডির দিকে তাকাবা, ওকে। দুটা কখনো ম্যাচ হইতে পারবে না। আমি উদাহরণ দিই, ব্লাড গ্রুপ এ, ধরো যে আমি উদাহরণ দিচ্ছি, ব্লাড গ্রুপ এ বিকে রক্ত দিতে পারবে কি না তুমি আমাকে হিসাব করে দেখাও। তাহলে আসো, আমরা কি বলছি, যে রক্ত দিবে তার কিসের দিকে তাকাবা? অ্যান্টিজেন। তাহলে বলো এ ব্লাড গ্রুপের অ্যান্টিজেন কি আছে? এ অ্যান্টিজেন, ঠিক আছে। এ যে নাম সেই নামে অ্যান্টিজেন পাওয়া যায়। আর বি রক্তের ব্লাড গ্রুপের মধ্যে আমরা যে নিবে তার কি দেখবো? অ্যান্টিবডি। তাহলে দেখো বি রক্তের ব্লাড গ্রুপের মধ্যে এখানে অ্যান্টিজেন কি আছে? বি অ্যান্টিজেন, অ্যান্টিবডি কি? অ্যান্টিবডি। তাহলে দেখো এই অ্যান্টিজেনটা এই অ্যান্টিবডিকে এসে মেরে ফেলবে না, ধ্বংস করে ফেলবে না। সো যেহেতু ম্যাচ হয়ে গেছে, সো এটা দেওয়া নেওয়া করা যাবে না, তার মানে এ বিকে দিতে পারবে না। কেন দিতে পারবে না তা আশা করে বুঝতে পারছি। এবার আসো আরেকটা বলি, যে ধরো বি ওকে, আচ্ছা ও না, একে বলি, সিম্পলভাবে বলি, বি একে দিতে পারবে কিনা। বি এর মধ্যে অ্যান্টিজেন কি আছে? যে রক্ত দিবে তার কি দেখবা? অ্যান্টিজেন দেখবা। এই যে রক্ত দিবে তার অ্যান্টিজেন, তো বি এর মধ্যে অ্যান্টিজেন কি? বি। যে রক্ত নিবে তার কি দেখবে? অ্যান্টিবডি দেখবে। এই যে এটা কি দেখবে? অ্যান্টিবডি। অ্যান্টিবডির নাম কি? বি। মিলে গেছে না? তো দেওয়া নেওয়া করা যাবে না, কারণ কি অ্যান্টিবডির অ্যান্টিজেনকে সে ধ্বংস করে দেবে, ওই রক্ত তুমি এখানে দিতে পারবে না, ওকে। এবার আসো, যে একে দিতে পারবে কি না। দেখো অ্যান্টিবডি, আমরা যে রক্ত দিবে তার কি দেখবো? অ্যান্টিজেন দেখবো। এটার অ্যান্টিজেন কি? অ্যান্টিজেন। যে রক্ত নিবে তার কি দেখবো? অ্যান্টিবডি দেখবো। যে নিবে তার বডি, বডি, যে নিবে তার বডি। তাহলে এটা কি দেখবো? বডি দেখবো। বি। মিলছে? নো। সো এটা ট্রান্সফিউশন করা যাবে। সেমভাবে বি বিকে দিতে পারবে,
এভাবে করে দেওয়া নেওয়া করতে পারবা। আমি তোমার জন্য একটা কাজ রেখে দিলাম, যেহেতু এগুলো বলছি। কেন ওকে তুমি এই যে অ্যাবি পজিটিভকে তুমি সার্বজনীন গ্রহিতা বলছো? সব গ্রুপের কেন রক্ত নিতে পারবে? ও নেগেটিভকে তুমি কেন, বা নেগেটিভ তোমার জন্য একটু যদি কঠিন হয়ে যায়, তুমি জাস্ট ও দিয়ে বলবা ও কেন সব গ্রুপকে রক্ত দান করতে পারবে। এই অ্যান্সারটা তুমি নিজে অ্যানালাইসিস করিও, নিজে বুঝিও। বাট কি পয়েন্ট হলো, যে রক্ত দিবে যে রক্ত দিবে তার তুমি অ্যান্টিজেনের দিকে তাকাবা, যে রক্ত নিবে তার তুমি অ্যান্টিবডির দিকে তাকাবা। তাহলে তুমি বলছো অ্যাবিটা হচ্ছে সব গ্রুপের কাছ থেকে রক্ত নিতে পারবে, তাহলে তুমি যে নিবে তার অ্যান্টিবডির দিকে তাকাবা। তাহলে দেখো অ্যাবির মধ্যে কোনো অ্যান্টিবডি আছে? আমি আনসারটা বলে দিচ্ছি যদিও, যে তুমি দেখো অ্যাবিকে বলছো তুমি সব গ্রুপের থেকে রক্ত নিতে পারবে, তাহলে আমি কি বলছি, যে রক্ত নিবে তার অ্যান্টিবডির দিকে তাকাবা। অ্যাবির মধ্যে কোনো অ্যান্টিবডি আছে? সো তাকানোর কিছু নাই, এজন্য সবার কাছ থেকে রক্ত নিতে পারে নির্দ্বিধায়। আবার দেখো তুমি বলছো ওটা যে রক্ত দিবে তার অ্যান্টিজেনের দিকে তাকাবা। এখন ওয়ের মধ্যে কোনো অ্যান্টিজেন আছে? না, তাহলে তাকানোর কিছু নাই, সো সব গ্রুপকে রক্ত দিতে পারে। হ্যাঁ, তুমি আবার ঠান্ডা মাথায় একটু অ্যানালাইসিস করে সব বুঝে যাবা। আমি বলে দিলাম মেইন কি পয়েন্ট হলো, যে রক্ত দিবে তার অ্যান্টিজেন, যে রক্ত নিবে তার অ্যান্টিবডি। ওকে, রক্ত সঞ্চালনের জটিলতা। কী কী জটিলতা হইতে পারে? এই যে প্রথম কথা হলো পজিটিভ, কখনো পজিটিভ নেগেটিভ রক্ত আদান প্রদান করা যাবে না, তাহলে ওই ক্ষেত্রে যে ট্রান্সফিউশনের সমস্যা হতে পারে, এগুলো পড়বা। মেইন বোঝার বিষয় হচ্ছে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস বা কমপ্লেক্সিটি ইন প্রেগনেন্সির সময় কী ঝামেলা হয়। খেয়াল করো, ধরো একটা হচ্ছে পজিটিভ রক্ত বিশিষ্ট বা ধরো যে নেগেটিভ রক্ত বিশিষ্ট ওয়াইফ আর পজিটিভ রক্ত বিশিষ্ট হাজব্যান্ড। এখন অলওয়েজ মনে রাখবা, পজিটিভ এবং নেগেটিভের মধ্যে পজিটিভটা হচ্ছে প্রকট। পজিটিভটা কি? প্রকট, মানে পজিটিভ নেগেটিভ একসাথে হলে অলওয়েজ পজিটিভটাই প্রকাশ পায়। তাহলে দেখো নেগেটিভ ওয়াইফ, পজিটিভ হাজব্যান্ড, তাহলে তাদের বাচ্চা হবে কি? পজিটিভ, কারণ কি বলতেছি, পজিটিভটা হচ্ছে প্রকট। আচ্ছা, এখন পজিটিভ প্রকট বিশিষ্ট একটা কি বাবা? বাচ্চা বাবা। আচ্ছা, বাচ্চাটা কার বডিতে থাকবে? হাজব্যান্ড ওয়াইফ, নিশ্চয়ই ওয়াইফের বডিতে থাকবে। তাহলে একটু খেয়াল করো তো, ওয়াইফের বডিতে পজিটিভ রক্ত বিশিষ্ট একটা বাচ্চা আছে, কিন্তু ওয়াইফ নিজে কি? নেগেটিভ, ওয়াইফের রক্ত কি? নেগেটিভ। তাহলে একটা ঘটনা ঘটে গেছে, কিন্তু দেখো মায়ের রক্ত নেগেটিভ কিন্তু বাচ্চার রক্ত পজিটিভ, তাহলে পজিটিভ রক্ত বিশিষ্ট কোনো একটা কিছু নেগেটিভ রক্তের মধ্যে আছে। আমরা একটু আগে পড়েছিলাম আরএইচ যার কাছে থাকে তাকে কি বলবা? আরএইচ পজিটিভ। আরএইচ যার কাছে থাকে না তাকে কি বলবা? আরএইচ নেগেটিভ। ঘটনা কোন জায়গায় ঘটছে জানো? মায়ের রক্ত তো আরএইচ নেগেটিভ নাই, মায়ের রক্ত, এই যে মায়ের রক্তে আরএইচ ফ্যাক্টরটা আছে, কারণ সে আরএইচ নেগেটিভ, তাহলে বলতেছে তার বডিতে আরএইচ ফ্যাক্টরটা নাই, বাট বাচ্চার মধ্যে আরএইচ ফ্যাক্টরটা আছে, যেহেতু সে পজিটিভ বলতেছো। তাহলে খেয়াল করো, আরএইচ ফ্যাক্টরটা মায়ের রক্তের জন্য নতুন কিছু না, মায়ের রক্তটাকে অ্যান্টিজেন হিসেবে ভেবে নেবে। ফলে সামহাও এই প্লাসেন্টা বা বাচ্চা থেকে যখন রক্তটা মায়ের বডিতে আসে, ওই মায়ের বডিতে অ্যান্টি আরএইচ ফর্ম করে। অ্যান্টি আরএইচ মানে হলো আরএইচকে মেরে ফেলার জন্য বিশেষ ধরনের অ্যান্টিবডি। কারণ স্বাভাবিকভাবে তোমার বডিতে যখন কোনো একটা জীবাণু ঢুকবে, ওই জীবাণুর বিরুদ্ধে তোমার বডি ফাইট করে ওই জীবাণুর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করবে। ধরো এ নামক জীবাণু তোমার বডিতে আমি ঢুকাই দিয়েছি, তোমার বডি অ্যান্টি এ তৈরি করবে, একদম সহজ ভাষা আমি যদি বলি আর কি। সেমভাবে আরএইচ তোমার বডিতে মায়ের রক্তে ঢুকে গেছে, এখন আরএইচ তো চিনে না, কারণ ওই শুরুতে বলে দিছি আরএইচ ফ্যাক্টর যেখানে থাকবে না সেটা হচ্ছে নেগেটিভ, সো মায়ের রক্ত আরএইচকে চিনে না, ওই মায়ের রক্ত এখন অ্যান্টি আরএইচ ফর্ম করবে। অ্যান্টি আরএইচ মানে হলো এক প্রকারের অ্যান্টিবডি যেটা আরএইচ ফ্যাক্টরটাকে ধ্বংস করবে। তাহলে ওই মায়ের বডি থেকে যখন সামহাও বাচ্চার বডিতে এখন আরএইচ অ্যান্টি আরএইচটা চলে যায়, ওই বাচ্চার বডির অ্যান্টি আরএইচ মানে হলো তার ব্লাড রক্তকণিকাগুলোকে ধ্বংস করে ফেলে, তখন বাচ্চা তোমার অ্যানিমিয়া, জন্ডিস এগুলোর কারণে মারা যেতে পারে। তবে প্রথম সন্তান যেহেতু তোমার এখানে হয়তো 9 মাস সময় লাগে, আবার দেখো এখানে তোমার এই যে বাচ্চার বডি থেকে তোমার রক্তটা মায়ের বডিতে আসবে, মায়ের রক্তে তোমার অ্যান্টিবডি তৈরি হবে, আবার অ্যান্টিবডিটা এখানে যাবে, অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার। ওই সময়ের মধ্যে প্রথম বাচ্চা ডেলিভারি হয়ে যায়, বাট দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রে একটু সমস্যা হয়। দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রে মূলত যেহেতু মায়ের বডিতে আগে থেকেই অ্যান্টি আরএইচ উপস্থিত আছে, ওই সাথে সাথে অ্যাটাক করে বাচ্চাটাকে মেরে ফেলে, সো গর্ভাবস্থায় বাচ্চা মারা যেতে পারে। সো এটা হচ্ছে আরেকবার। আচ্ছা দেখো কি বললাম, এটা হচ্ছে তোমার মায়ের বডিতে নেগেটিভ রক্ত আছে, এটা হচ্ছে হাজব্যান্ডের বডিতে পজিটিভ রক্ত আছে। দুইটা যখন একসাথে হবে অবশ্যই তাদের পজিটিভ রক্তবিষ্ট বাচ্চা তৈরি হবে, কারণ কি পজিটিভ ও নেগেটিভের মধ্যে পজিটিভ হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। এখন এই বাচ্চাটা কোথায় থাকবে? মায়ের বডিতে থাকবে। এই যে বাচ্চাটা মায়ের বডিতে চলে আসছে, বাচ্চাটা কার আছে? মায়ের বডিতে আছে। তাহলে ঘটনা ঘটছে কি, নেগেটিভ রক্তবিষ্ট মায়ের বডিতে পজিটিভ রক্তবিষ্ট একটা বাচ্চা তৈরি হয়ে গেছে। তাহলে এখন কি করবে? এই
পজিটিভ মানে কি বললাম? পজিটিভ মানে যার বডিতে আরএইচটা আছে, আর নেগেটিভ মানে কি বললাম? যার বডিতে আরএইচটা নাই। তাহলে মায়ের বডিতে কিন্তু আরএইচ নাই, মায়ের বডি আরএইচ নামক কোনো কিছুকে চিনেই না, আর বাচ্চার বডিতে আরএইচটা আছে। তো সামহাও যদি এই রক্তটা মায়ের বডিতে চলে আসে, তাহলে মায়ের রক্তটা এই আরএইচের বিপরীতে অ্যান্টি আরএইচ ফর্ম করবে। অ্যান্টি আরএইচ মানে হলো যেটা আরএইচকে ধ্বংস করবে, কারণ মায়ের বডি তো আরএইচকে চিনে না, মায়ের বডি হচ্ছে আরএইচ নেগেটিভ, বুঝছো? মায়ের বডিতে আরএইচ নেগেটিভ, আরএইচ নেগেটিভ মানে কি বললাম? যেখানে আরএইচ ফ্যাক্টরটা থাকবে না। তাহলে এই যেখানে থাকবে না ওইটার বিপরীতে সে অবশ্যই অ্যান্টিবডি তৈরি করবে, কারণ ওই মনে করতেছে এটা তার জন্য খারাপ, ঠিক আছে? তাহলে এই মায়ের রক্তে যখন পজিটিভ রক্তটা, তুমি এক কথাই জাস্ট এত কিছু যদি মাথায় না ঢুকে তুমি এটা মনে রাখো, মায়ের ছেলের রক্ত থেকে বাচ্চা থেকে যখন রক্তটা মায়ের বডিতে চলে আসবে, তখন মায়ের রক্তে অ্যান্টি আরএইচ ফর্ম করবে, অ্যান্টি আরএইচ তৈরি হবে। অ্যান্টি আরএইচটা যখন আবার বাচ্চার বডিতে যাবে, ওই যে বাচ্চার রক্তকণিকাগুলোকে ধ্বংস করে ফেলবে। ধ্বংস করলে বাচ্চা তোমার হবে, এই যে অ্যানিমিয়া, জন্ডিস এগুলো দিয়ে জন্মগ্রহণ করতে পারে। প্রথম বাচ্চাটা সুস্থ স্বাভাবিক হয়ে যেতে পারে, সামান্য তোমার অ্যানিমিয়া আর জন্ডিস থাকতে পারে, বাট দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রে একটু সমস্যা হবে, কারণ মায়ের রক্তে আগে থেকে অ্যান্টিআরএস তৈরি করা ছিল প্রথম বাচ্চা তৈরি হওয়ার সময়, ঠিক আছে? সো দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রেই সমস্যা হয়। তবে বর্তমানে এটার একটা নিশ্চয়তা হলো অ্যান্টি-ডি নামক একটা ইনজেকশন পাওয়া যায়, যে ইনজেকশন দিলে প্রথম বাচ্চা ডেলিভারি হওয়ার পরপরই যদি মায়ের বডিতে ইনজেকশনটা দিয়ে দেওয়া হয়, তাহলে ওই অ্যান্টি-আরএসগুলো ধ্বংস করে ফেলে, ফলে দ্বিতীয় প্রেগনেন্সি ক্ষেত্রে খুব একটা অসুবিধা হয় না। সো যদি বিপরীত রক্তবিশিষ্ট কাউকে বিয়ে করতে চাও, অসুবিধা নেই, বর্তমানে একটা চিকিৎসা আছে। এবং আরেকটা বিষয় কি, তোমরা মনে করো যে, বা আমাদের অনেক ভুল ধারণা আছে যে পজিটিভ নেগেটিভে বিয়ে হওয়া যাবে না। নো, ঘটনা এমন না। ঘটনাটা বুঝিও, কখন সমস্যাটা হয়েছে? যখন মায়ের রক্ত নেগেটিভ তখনই সমস্যা হয়েছে, বুঝছো? ধরো যে বাবার রক্ত পজিটিভ, বাবার রক্ত ধরো নেগেটিভ, মায়ের রক্ত পজিটিভ, তখন কোনো সমস্যা হবে? তখন কিন্তু দেখো ভিন্ন ব্লাড গ্রুপ দুজনের পজিটিভ নেগেটিভ হয়েছে, তখন কিন্তু কোনো সমস্যা হবে? একটু খেয়াল করো তো, পজিটিভ নেগেটিভে হলে কী তৈরি হবে? বাচ্চা পজিটিভ তৈরি হবে। এখন পজিটিভ রক্তের মায়ের রক্ত তো পজিটিভ, তাই কোনো সমস্যা নেই। পজিটিভের রক্তে পজিটিভ বাচ্চা থাকবে, তখন কোনো সমস্যা নেই। মানে এক কথাই হলো, বাবার পজিটিভ হোক নেগেটিভ হোক কোনো সমস্যা হবে না, ছেলেদের কোনো সমস্যা নাই, পজিটিভ হোক নেগেটিভ হোক ডাজেন্ট ম্যাটার, যাকে ইচ্ছে বিয়ে করতে পারবে। কিন্তু মেয়েদের ক্ষেত্রে একটু সমস্যা, মেয়েদের ক্ষেত্রে পজিটিভ হলে ঠিক আছে, বাট নেগেটিভ হলে একটু ঝামেলা। ওই যে মায়েদের ক্ষেত্রে, কারণ নেগেটিভ হলে তো সমস্যা, তাকে নেগেটিভ কাউকে চয়েস করতে হবে বিয়ে করার জন্য। মানে নেগেটিভ হলে, পজিটিভকে বিয়ে করলে ওই যে তার বাচ্চা পজিটিভ হবে, সো তার বডিতে নেগেটিভ হয়ে পজিটিভ জন্মাবে, সো এই জন্য একটু ঝামেলা আর কি, বুঝছো? এবং এটাকে আমরা বলি এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। এই ঘটনাটা হচ্ছে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। দেখো, এই যে আমাদের বাচ্চার বডিতে আরএইচ অ্যান্টিজেন তৈরি হয়েছে, আরএইচ অ্যান্টিজেন যখন মায়ের বডিতে আসবে, তখন দেখো এই যে এখানে তীরচিহ্ন দেখতে পাচ্ছ, মায়ের বডিতে আসছে, তখন এই অ্যান্টি আরএইচ এগুলোকে ধ্বংস করে ফেলতেছে, এগুলোকে এসে ধ্বংস করে ফেলতেছে, আরবিসিকে আক্রমণ করতেছে। এবং ঘটনাটাকে আমরা কী বলি? এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, ঠিক আছে? তো বর্তমানে 72 ঘন্টার মধ্যে একটা অ্যান্টি-ডি চিকিৎসা পাওয়া যায়, ওটা দিলে মোটামুটি প্রথম মানে সন্তানের পরে যদি দিয়ে দেওয়া হয়, তাহলে মোটামুটি সুস্থ বাচ্চা জন্ম হতে পারে। আমাদের অধ্যায়টা শেষ। যতটুকু প্রয়োজন বোঝানোর জন্য আমি অতটুকু বুঝাইছি, লাইন বাই লাইন তো পড়ানো সম্ভব না, মানে কনসেপ্ট যা দরকার এগুলো আমি ক্লিয়ার করে দিয়েছি। অ্যান্টি গ্রুপের মধ্যে পড়বা, এগুলো তো বলছি 23% পাওয়া যায় ব্লাড গ্রুপ, এগুলো তুমি নিজে রিডিং দিতে বুঝবা, বাকিগুলো আমি কনসেপ্ট যা দরকার এগুলো ক্লিয়ার করে দিয়েছি। এখন তুমি ওদেরটা ভালো মতো করে পড়বা। আর তোমাকে আমি শিডিউল দিয়ে দিয়েছি, ওই শিডিউল বরাবর পরীক্ষা এবং ক্লাসগুলো হবে, এবং এই আর কি। আর প্ল্যান্ট ফিজিওলজিটা শেষ করবে এরপরে। হ্যাঁ, এখানে বিবর্তনটা অতটা দরকারই না, এই জন্য আমি পড়াই না এটা। বিবর্তনটা একবার রিডিং দিতে পারো, বড় জোর রিডিং দিও, এমসিকিউতে আসবে, আমি এমসিকিউ দিব এখান থেকে প্রশ্ন করার সময়। এই যে বিবর্তনের এগুলো পড়বা, ম্যাক্রো, মাইক্রো, তারপর মেগা, হ্যাঁ, তারপর এই যেগুলো পড়বে বিশেষ করে ল্যামার্কিজম কী দেন, তারপর ডারউইনিজম কী দেন, হ্যাঁ, এগুলো একটু রিডিং দিও। ল্যামার্কিজম মতবাদ, তারপর কয়টা সূত্র, 4টা সূত্র, এগুলো হেডলাইন জাস্ট, হ্যাঁ, অত বিস্তারিত পড়ার দরকার নাই, হেডলাইনগুলো পড়বা। ডারউইনিজমের বইয়ের নাম কি? এই যে অরিজিন অফ স্পেসিস অফ বায়োমেস অফ ন্যাচারাল সিলেকশন, কত সালে? 1859 সালে দেয়, হ্যাঁ। তারপর হচ্ছে এগুলো লাগবে না, ওই লাস্ট একটাই আছে, চার্ট আছে, ওই চার্টটা একটু পড়বা, পার্থক্য চকটা পড়বা, আর এগুলো একটু পড়ে যাবা। হ্যাঁ, এগুলো থেকে প্রশ্ন দিব আমি, যে অঙ্গসংস্থার তুলনামূলক সারবৃত্ত করো, যে তোমার সমসমস্ত অঙ্গ, এখান থেকে মাস দিব প্রশ্ন, এগুলো আসবে পরীক্ষায়। সমসমস্ত অঙ্গ কোনটা কোনটা আছে একটু জাস্ট রিডিং দিবা, রিডিং দিলে বুঝবা। তারপর লাস্টে গিয়ে একটা চার্ট আছে, চার্টটা পড়বা। এই যে এটার মধ্যে সব কিছু না, বলবো মানুষের উদ্ভব হয় কোন যুগে? এই যে সিনোজিক যুগে। তারপর স্তন্যপায়ীদের যুগ বলা হয় কোনটাকে? এই যে তাও সিনোজিক যুগ। তারপর হচ্ছে সরীসৃপের যুগ বলা হয় কোনটাকে? মেসোজিক যুগকে। উভচরের যুগ বলা হয় কোনটাকে? পেলিজিক যুগকে। তারপর পড়বা জীবাশ্ম, আর্কিওজুইক, এগুলো তো বুঝতেছো, আর কি লাগবে না, শেষ অধ্যায়টা। বুঝছো সব কিছু? হ্যাঁ, বুঝছি।